পৃথিবীর বুকে এখনো এমন অনেক রহস্যময় জায়গায় লুকিয়ে আছে যার সন্ধান সাধারণ মানুষ সহজে পায় না। যদিও কেউ পায়, তবুও সে দুর্গম জায়গায় পৌঁছানোর সাধ্য সকলের হয় না। এমনই এক দুর্গম স্থানের ত্রিলোকেশ্বরের মন্দিরের সন্ধান পায় উৎসব ও মানব। দুর্গম পাহাড় পেরিয়ে উৎসব ও মানব কি গিয়ে পৌঁছতে পারবে সেই মন্দিরে? এমন এক অতি প্রাচীন মন্দিরের রক্ষাকর্তা কে? কি আছে ওই মন্দিরের ভিতর? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে মানব ও উৎসব সিরিজের গল্প পাহাড় চূড়ায় আতঙ্ক। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে পার্থ, পিনাকি, রাজ, অভিযান ও রূপঙ্কর। শুরু হতে চলেছে আজকের গল্প পাহাড় চূড়ায় আতঙ্ক। যতই সামনের দিকে হাঁটছি ততই কিন্তু মনে হচ্ছে গোটা জায়গাটা একই। পিছনের দিকে গাছপালাগুলোও যেমন, সামনের দিকেও তেমন। একটা নদীর জলের শব্দ আসছে, কিন্তু কোথায় যে নদীটা রয়েছে তা তো বুঝতেই পারছি না। উৎসব মানবের সামনে হেঁটে চলেছে। উৎসবের হাতে খোলা রয়েছে একটা ম্যাপ, আর সেই ম্যাপটার মধ্যে ভালো করে এদিক ওদিক তাকিয়ে দেখতে দেখতে উৎসব ক্লান্ত গলায় বলল, ম্যাপটা যেমন রয়েছে সেই হিসেবে আমাদের এখনো আরও উত্তর দিকে এগোতে হবে। ওই পথ ধরে আমাদের যেতে হবে। মানব একটা উঁচু পাথরের ওপর বসে পড়েছিল। ক্লান্ত গলায় বলল, আর হচ্ছে না উৎসব, আর পারছি না। এখানে কোথাও একটা থাকার ব্যবস্থা কর। একটু পরেই তো বিকেল হয়ে আসবে বলে মনে হচ্ছে। দেখেছিস, সূর্যের আলো ডুবতে শুরু করেছে। উৎসব আকাশের দিকে তাকালো। সূর্যটা পশ্চিম আকাশে ভাসতে শুরু করেছে। বড় বড় গাছের মাথাটা অনেকটা নেমে গেছে। আগেই বড় বড় গাছগুলো রয়েছে বলেই হয়তো এতক্ষণ ধরে সূর্যটা চোখে পড়েনি ওদের। এইবার ভালো করে ব্যাপারটা দেখতে পেল মানব, কিন্তু পাথরে সে আর বসেছিল না। সে হেলান দিয়ে শুয়ে পড়েছিল। অনেকক্ষণ থেকেই জলের শব্দটা কানে আসছে। অনেকক্ষণ থেকে বললে ভুল হবে, বেশ অনেকটা সময় ধরে, কিন্তু কোথাও জলের চিহ্ন মাত্র ওরা দেখতে পাচ্ছিল না। ওদের ব্যাগের মধ্যে জলের জায়গা ছিল। এবার উৎসব পাশাপাশি উঁচু পাথরের ওপর বসল। তারপর খানিকটা জল খেয়ে স্থির হয়ে ম্যাপটা ভালো করে চোখ বুলিয়ে নিল। এখনও বেশ খানিকটা যেতে হবে। যতদূর মনে হচ্ছে এখনও তো 2-3 দিনের পথ। কিন্তু আসলে জায়গাটার তো কোনো উল্লেখ নেই। এই ম্যাপেও নেই জায়গাটা। এমন একটা ম্যাপ নিয়ে কোনো অভিযাত্রীর দল বাইরে বেরোতে চাইবে যেখানে গন্তব্যের কোনো উল্লেখ নেই, অথচ তার আশেপাশের সমস্ত কিছুর বর্ণনা রয়েছে। মানব অনেকক্ষণ ধরে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা দেখার চেষ্টা করছিল। উৎসব ম্যাপ থেকে চোখ তুলছিল না। আবার মানব বলল, উৎসব, সামনের দিকের জঙ্গলটা মনে হয় বেড়েছে। বড় বড় গাছই বেশি। আমরা যে পথ ধরে এসেছি সেদিকে গাছটা কম ছিল। এদিকটা সামান্য উঁচুও। তুই যেই মন্দিরের কথা বলছিস, সেই মন্দিরটা পাহাড়ের উপরে থাকবে নাকি নিচে? উৎসব ম্যাপটা সামনের দিকে তুলে ধরল। এত সহজে বোঝা সম্ভব নয়, তবে ম্যাপের ঠিক মাঝামাঝির দিকে পাহাড়ি অংশ রয়েছে, এবং তার মাঝামাঝিতেই একটা জায়গায় গোল করে লাল রঙের কালি দিয়ে গোল করা হয়েছে। তার মাঝে একটা ক্রস চিহ্ন। এই পাহাড়ের মাঝামাঝিতে কোথাও সেই মন্দিরটা থাকার কথা। আর শুধু তাই নয়, মন্দিরটা পাথরের উপরে নয়, পাথরের নিচে। এই মন্দির যেখানে আছে সেখানে মাটি আছে। আরে তুই পাগল হলি নাকি? আমরা মাটি থেকে কত উপরে আছি বলতো? এমনিতে এদিকে যেখানেই তাকাবি সেখানেই পাথর। আমরা বলতে গেলে একটা ছোটোখাটো পাহাড়ের উচ্চতার উপরে রয়েছি। এখানে তুই মাটি পাবি কোথা থেকে? ওই মন্দিরটাই তো অদ্ভুত। তার চারপাশ থেকে শুরু করে তার ভিতরের বাইরে সব কিছুই একটা অদ্ভুত রহস্যে ঘেরা। ঠাকুরদার ডায়েরিতে ওই মন্দিরের বাইরের ব্যাপারে অনেক কিছু থাকলেও মন্দিরের ভেতরের ব্যাপারে ঠাকুরদা
কিন্তু কিছুই বলেননি। ওই মন্দিরের ভেতরে কি আছে এবং সেখানে আসলে কোন ভগবানের মূর্তি আছে সে কথাও ঠাকুরদা ডায়েরিতে জানায়নি। আমার কিন্তু মনে হয় ঠাকুরদা মন্দিরের ভেতরে যায়নি। আরে এটা তুই কি বলছিস? ঠাকুরদা মন্দিরের ভিতরে যাবে না কেন? তো ঠাকুরদা তো গোটা পৃথিবীতে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছে, এমন অনেক জায়গায় ঘুরে বেরিয়েছে যার কথা আমরা কখনো নামই শুনিনি। আচ্ছা, তোর কি মনে হয় এই আসামের এখানে দার্জিলিং পেরিয়ে এসে এই পাহাড়ি জায়গাতে কোথাও একটা অমন মন্দির আছে, এই কথা তোর ঠাকুরদা না আসলে আমরা জানতে পারতাম? সেটা ঠিক, তবে আমার কেন জানি মনে হচ্ছে কোনো একটা কারণে ঠাকুরদা কিংবা তার সঙ্গে যারা ছিল তারা ওই মন্দিরের ভেতরেই ঢোকেনি। আমার মনে হয় এই মন্দিরের কাছে ঠাকুরদা সেবার একাই এসেছিল। কিন্তু কিছুই তো খুঁজে পাচ্ছি না। ম্যাপে তো এমন কিছুই নেই যেটা দিয়ে নির্দিষ্টভাবে আমরা মন্দিরটা খুঁজে বার করতে পারবো। দেখ, কলকাতা থেকে এত দূরে এসে তারপরে এই পাহাড় খুঁজে বার করার পরেও যদি মন্দিরটা খুঁজে না পাই তাহলে কত সমস্যায় পড়তে হবে বলতো। উৎসব কিছু একটা বলতো, কিন্তু তার আগেই একটা অদ্ভুত গলা শুনতে পেল ওরা। একটা লোক কি যেন বলছে। Sommanikar, Sabomanikar, 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 Sabomanikar. সঙ্গে সঙ্গে ওরা অবাক হয়ে তাকালো। আজকের গোটা দিন ওরা এই জঙ্গলের মধ্যে হেঁটেছে, কিন্তু কোথাও কাউকেই দেখতে পায়নি। হঠাৎ করে এমন একটা গলা শুনে ওরা দুজনেই সচকিত হয়ে তাকায় একটু দূরের দিকে, ঠিক যেদিকে বাঁ দিকের পথটা খাড়া হয়ে নেমে গেছে নিচের দিকে, ঠিক সেই দিকের পথে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটাও ওদের দিকে পেছনে ঘুরে দাঁড়িয়েছে। তার গায়ে পোশাক রয়েছে, তবে পোশাকের নানা অংশ ছেঁড়া। লোকটা সামনের দিকে তাকিয়ে ওদের দিকে পেছন ঘুরে কথাটা দুবার উচ্চারণ করলো। ওরা বুঝতে পারলো এটা কোনো নেপালি ভাষা, কিন্তু কি বলল সেটা বুঝতে পারল না। লোকটা এবার মুখ ঘুরিয়ে তাকালো ওদের দিকে। গোটা মুখে লেগে রয়েছে লাল রঙের কিছু একটা। মুখের চারপাশে নাকি এমনকি চোখের তলায়ও কিছু একটা লেগে রয়েছে। তার দুটো চোখ অদ্ভুত। সে থমকে দাঁড়ালো, দুটো হাত মাথার উপর তুলে কি যেন একটা করলো। তারপর আবার একই রকমভাবে চিৎকার করতে করতে ছুটে গেল সামনের দিকে। সামনের দিকে মানে ঢালু জমির দিকে নয়। ওরা যেই পথ ধরে সরে যাচ্ছিল সেই পথের সামনে পাহাড়ের দিকে। আর একটু পরেই বড় বড় গাছের আড়ালে কোথায় যেন হারিয়ে গেল। গোটা ঘটনায় ওরা এতটাই অবাক হয়ে গিয়েছিল যে বেশ কিছুক্ষণের জন্য ওদের মুখে কোনো কথা শুনল না। তারপরেই প্রথম কথা বলল মানব। লোকটা এখানে কখন এলো বলতো? এতক্ষণ ধরে আমরা এখানে রয়েছি, কোথাও কারোর আশা তো দূরের কথা, কাউকে সামান্য সময়ের জন্য দেখতেও পাইনি। তাহলে এই রাস্তায় লোকটা কোনো কিছু ছাড়াই উঠে এলো কি করে? সেটা কথা নয়, কথা হলো লোকটা গেল কোথায়। আরেকবার ভালো করে দেখ, লোকটার উঠে আসা কোনোভাবেই সম্ভব নয়। আমরা যে পথে এসেছি সেই পথে, আর না হলে সামনের দিক থেকে লোকটা আসতে পারে। এই দিক থেকে লোকটা আসবে না, কারণ বড় বড় পাথর রয়েছে এদিকে। তাহলে লোকটা এলো কোথা থেকে? আমরা শেষ বসতি ফেলে এসেছি প্রায় কালকে। কাল সেখানে খুব বেশি লোকজন ছিল না। আচ্ছা, লোকটা আমাদের অনুসরণ করে এখানে আসেনি তো? উৎসব উত্তর করল না। লোকটাকে নিয়ে সে তখন চিন্তায় ছিল না। লোকটা ওদের কিছু বলেনি, তবে অদ্ভুতভাবে কিছু একটা বলে চিৎকার করলো, কিন্তু তার মানে ওরা জানে না। ওদের এখন এই সব ভাবলে চলবে না। একটু পরেই সন্ধে নামবে, আর অন্ধকার হয়ে গেলে এই পাহাড়ি এলাকাটা বেশ কঠিন হয়ে পড়ে। বাতাসে যেমন ঠান্ডা বেড়ে যায়, তেমন অন্ধকার যেন এদিকে আরও বেশি গভীর হয়ে আসে। পাহাড়ি উচ্চতায় আকাশে সামান্য একটা সাদাটে আলো দেখা যায় বটে, কিন্তু সেই আলোতে পায়ে চলার পথ কিংবা আশেপাশের গভীর জঙ্গলের ঘুটঘুটে অন্ধকারটুকু ঘোঁচে মাত্র। উৎসব চেষ্টা করছিল একটা থাকার জায়গা ব্যবস্থা করার।
বড় বড় পাথরের মাঝে ছোট খাঁজ চোখে পড়ে। সেই খাঁজের মাঝে দুজনের বন্দোবস্ত হলেই চলবে, তাই ওরা আর সেখানে দাঁড়ায় না, উঠে পড়ে তারপর খুঁজতে থাকে বড় বড় পাথরের মাঝে কোনো একটা থাকার জায়গা। একসময় দেখা মিলে যায় পাশাপাশি 3টে বড় পাথর, তার ওপরের দিকে কিছু টুকরো ছোট পাথর। তবে বড় পাথরগুলোতে বড় পাথরের অর্ধেকটা জুড়ে এমনভাবে রয়েছে যে নিচে খানিকটা ফাঁকা জায়গা আছে। এমন জায়গায় পুরোপুরি শোয়া যায় না কিংবা বসাও যায় না, আধ শোয়া হয়ে শোয়া যাবে। তবে ওদের ব্যাগগুলো পায়ের দিকে রাখলেই ভেতরে ঢোকার রাস্তাটা বন্ধ, আর তাতেই ওদের গোটা রাত থাকার সুবিধাটা হয়ে যাবে। সেখানে ওরা সেদিন রাতে থাকার ব্যবস্থা করল। মানব বেশ ক্লান্ত হয়েছিল, সে ভেতরে ঢুকে আধশোয়া হয়ে শুয়ে পড়ল। তাদের ব্যাগটা রইল বাইরের দিকে। উৎসব কিন্তু বাইরে পাথরের উপর অনেকক্ষণ বসে রইল। এদিকে সন্ধে নামার পরেই অন্ধকার হয়ে আসে। তারপরে আকাশ মেঘমুক্ত থাকলে আকাশটা উজ্জ্বল বলে মনে হয়, যেন মনে হয় এখান থেকে আকাশটা দেখা যাচ্ছে। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছিল না, তার ঠাকুরদার ডায়েরিতে এই মন্দিরের আশেপাশের ব্যাপারে অনেক কিছু লিখেছে, কিন্তু মন্দিরের ব্যাপারে কিছু লেখেনি কেন? এমনকি তার ভেতরে কোথাও যাওয়ার কথাও নেই। যেদিন ডায়েরিতে মন্দিরের ভিতরে যাওয়ার কথার উল্লেখ রয়েছে, তার পরের দিনই তাদের সেখান থেকে চলে আসার কথা রয়েছে। মন্দিরের ভেতরে কি হয়েছে না হয়েছে কোনো কিছুই সেখানে লেখা নেই। উৎসব এসবই বসে বসে ভাবছিল, এমন সময় মানবের গলা শুনতে পেল। উৎসব, আজ তাড়াতাড়ি শুয়ে পড়, দেরি করিস না। কাল সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়ব। সূর্যের আলো ফুটলেই আমরা এখান থেকে হাঁটা শুরু করব। আমার কিন্তু বারবার ওই গ্রামের লোকগুলোর কথা মনে পড়ছে। ওরা ভাঙা ভাঙা হিন্দি আর নেপালি মিশিয়ে যা বলেছিল তার অর্থ তো তুই বুঝতে পেরেছিলি, তাই না? বুঝতে পেরেছিলাম, আর শুধু তাই নয়, ওরা কিন্তু আমাদের এখানে আসতে বারবার বারণ করেছিল। কিন্তু কেন বারণ করছিল বলতো? মন্দিরটার এখানে এমন দুর্গম পথ বলে, নাকি ওরা কেউ এদিকে আসে না তাই আমরা যাতে না আসি তাই জন্য? ব্যাপারটা কিন্তু সেটা নয়। এই পথটা কিন্তু সত্যিই দুর্গম, কিন্তু এখানকার লোকেরা ওই মন্দিরটাকে কোনো কারণে ভয় পায়। একটা কথা ভাব, মন্দির যেখানে মানুষ পুজো করে, ভক্তি করে, সেখানে ওই মন্দিরটাকে ওরা ভয় পায়। নিশ্চয়ই এর পেছনে কোনো একটা কারণ আছে। কারণ তো আছে, কিন্তু এমন কোনো কারণ থাকতে পারে বলে মনে হয় না। আচ্ছা, এখন আর ওসব কথা ভেবে দেরি করে লাভ নেই। চল আর একটু শুয়ে নিই, কাল সকালে আবার সূর্য উঠলে তখন আমাদের বেরিয়ে পড়তে হবে। আসামের পাহাড়ি এলাকার এই দিকটা একটু বেশি দুর্গম। আশেপাশে বড় বড় পাথর ও পাহাড়ের এবড়ো খেবড়ো পথ ছাড়া আর কিছু নেই। একটা নদী এই পথে বয়ে গেছে, তবে তার জল খুব বেশি নয়। একটা ঝর্ণাও রয়েছে, তবে ওরা যেই পথে চলেছিল সেই পথ থেকে ঝর্ণা সম্পূর্ণ অন্য দিকে। ওদের চলার পথের এক পাশ দিয়ে একটা নদী বয়ে চলেছিল, কিন্তু সেই নদীর পাহাড়ি পথ আর গাছপালার মধ্যে এমনভাবে লুকিয়ে আছে, তাকে খুঁজে পাওয়া সহজ ব্যাপার নয়। ওরা পরদিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করলো। পাথরে জমি এবং বড় বড় পাথরের বোল্ডার পেরিয়ে আরও ওপরের দিকে উঠে গাছপালার সংখ্যা কমে আসছে। আসলে ওরা যে পথে চলেছে সেই পথটা বড় অদ্ভুত। একপাশে যেমন পাথুরে পথ রয়েছে, অন্যদিকে তেমন ঢালু জমি নিচে নেমে গেছে। ওই ঢালু জমিতে বড় বড় লম্বা লম্বা গাছ রয়েছে, আর সেই গাছের জন্য ওদের পথগুলো মাঝে মাঝে এমন এলোমেলো লাগছে, যেদিকেই চোখ যায় সেদিকে একই রকম। দু একবার মাঝে মাঝে পথ ভুল হয়ে যায়। যে পথে ওরা একবার হেঁটে এসেছিল সেই পথেই যে ওরা আবার চলছে না, এমনটা কেউ বলতে পারে না। তাছাড়া কম্পাস ধরে হিসেব করলে ওরা উত্তরের দিকেই চলেছে, কিন্তু ম্যাপের হিসেবে ওরা যেখানে যেতে চাইছে সেখান থেকে ওরা এখনও প্রায় 3-4 দিনের দূরত্বে রয়েছে। সেদিন প্রায় দুপুরের দিকে ওরা প্রথম সমস্যার সম্মুখীন হলো। উৎসব সামনের দিকে এগিয়ে চলেছিল, তার চোখ ম্যাপের দিকে। মানব তার পেছনেই ছিল। ওদের দুজনের হাতেই শক্ত মোটা মোটা দুটো লাঠি ছিল। পাহাড়ের উচ্চতায় এভাবে উঠতে গেলে লাঠি থাকা প্রয়োজন। সেই লাঠি নিয়ে চলতে চলতে তাকিয়ে দেখল উৎসব। ম্যাপের দিকে চোখ রেখে সামনে উৎসবের থেকে মাত্র কয়েক হাত দূরে একটা জায়গায় পাথর খসে পড়েছিল। কোনো এক সময় সেখানটা বিশাল একটা পাথর ছিল, এখন ফাঁকা। মানব পেছন থেকে চিৎকার করে উঠতে উৎসব সঙ্গে সঙ্গে থমকে দাঁড়িয়ে পড়ল।
কিন্তু ততক্ষণে সে সেই ফাঁকা পাথরের জায়গাটাতে এসে পড়েছে। তার সামনের পাটা পিছলে গেল সামনের দিকে। তাতেই সে হঠাৎ করে মাটির ওপর হুমড়ি খেয়ে পড়ল। ভাগ্যিস ম্যাপটা এক হাতে চেপে ধরেছিল সে, অন্য হাতে পাথরের জায়গাটা চেপে ধরার সঙ্গে সঙ্গে মানব সেখানে চলে এলো। উৎসবকে দু হাতে টেনে ধরে তুলতেই ওরা দুজন মিলে সামনের দিকে তাকালো, আর সামনের দিকে তাকাতেই ওদের দুজনের বুকের ভেতরটা কেমন যেন একটা হয়ে গেল। অদ্ভুত একটা জায়গা, ঠিক পথের মাঝামাঝির দিকে একটা পাথর নেই। ওই পাথরটা কোনো এক সময় এক পাশ দিয়ে নিচে গড়িয়ে চলে গেছে তা বোঝা যায়, কিন্তু ভেতরটা এই দিনের বেলাতেও অন্ধকার হয়ে আছে। এমনটা হতেই পারে যে পাথরটা যেটুকু জায়গা নিয়েছিল সেটুকু জায়গাতেই আর কিছু নেই। আবার এমনটাও হতে পারে যে পাথরের নিচে যে অন্ধকারটুকু দেখা যাচ্ছে সেটা অনেক গভীর পর্যন্ত গিয়েছে। ওদের কাছে টর্চ লাইট ছিল, কিন্তু টর্চের আলো জ্বালিয়ে গভীরতা পরীক্ষা করার মতো মনের অবস্থা ওদের তখন ছিল না। আরে সব সময় ম্যাপে চোখ রাখাটা ঠিক নয়। তুই সামনের দিকে দেখ, ম্যাপে তো দেখার কিছু নেই। তবু আমরা যে পথে যাচ্ছি সেটা সোজাই আছে। শুধু সেই পাহাড়ের জায়গাটা, মানে ওই যে ম্যাপে যেটা বোল্ডারের মতো 3টে বড় বড় পাথর রয়েছে, সেই জায়গাটা খুঁজে বার করতে হবে। তাহলে আমরা সেখান থেকে পথ বদলাতে পারবো। আর মন্দিরটা যে কোথায় আছে সে ব্যাপারে তো এটুকুই বলা রয়েছে। আর যদি মন্দির থেকে থাকে তাহলে সেটা নিশ্চয়ই দূর থেকে দেখা যাবে। একদম ঠিক, আমিও এই কারণেই অপেক্ষা করছি। মন্দিরটা... উৎসব কথাটা বলতে বলতে আবার একবার পা বাড়িয়েছিল সামনের দিকে। সেই পা খাঁজের ভেতরের দিকে যেতেই তাতে পা পিছলে সে সেই গর্তটার ভেতরে ঢুকে গেল। একটা চিৎকার করে উঠল উৎসব। সেই চিৎকারের শব্দটা আশেপাশে ছড়িয়ে পড়ল এক মুহূর্তের মধ্যে। তারপরেই আবার সব চুপচাপ। মানব ব্যাপারটা বুঝতেই পারেনি। আসলে কথা বলতে বলতে ওরা সেখানেই দাঁড়িয়েছিল। উৎসব সামনের দিকে একটা পা বাড়িয়েছে, আর সঙ্গে সঙ্গে তার হাতের ম্যাপটা উড়ে এসেছিল উপরে। সেটা মানব হাতে ক্যাচ করে ধরল। তারপর সামনে এগিয়ে গিয়ে সেই গর্তের মাঝে মুখ রেখে বলল, উৎসব, উৎসব। উৎসবকে ডাকার একটু পরেই উৎসবের ক্ষীণ কণ্ঠে গলা শোনা গেল। বেশ খানিকটা নিচ থেকে সে বলল, পায়ে খুব লেগেছে রে মানব, কিন্তু তুই চিন্তা করিস না ভাই, এই গর্তটা খুব বেশি বড় নয়। যত দূর মনে হচ্ছে ওই হাত দশকের মতো হবে, বুঝলি। ভেতরটা পাথরের একটা জমি, তবে আমি যেখানটা পড়েছি সেখানটা কিছু একটা ছিল, আর সেই কারণে... কথাটা বলতে বলতেই সঙ্গে সঙ্গে মানব টর্চ লাইটটা জ্বালালো। আলোটা নিচের দিকে ফেলতেই দেখা গেল উৎসব মিথ্যে বলেনি। বেশ খানিকটা নিচে একটা পাথরের জমি মতো দেখা যাচ্ছে, কিন্তু ওটা কি? উৎসবের দিকে চোখ পড়তেই মানব ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি চিৎকার করে বলে উঠল, আয়, তাড়াতাড়ি সরে আয় ওখান থেকে। তুই ওটা কিসের উপর পড়ে আছিস? মানবের কথা এবং টর্চ লাইটের আলোতে উৎসব খানিকটা সরে এসেছিল। পেছনের দিকে তাকাতেই বুঝতে পারল ও যেটার উপর পড়েছিল সেটা একটা সাপের মতো লম্বা কিছু একটা। সাপের গায়ের সেই কালো আর হলদে রংটাও কেমন যেন চকচক করছে, কিন্তু অনেক বড় সেই সাপটা। কিন্তু সাপটা নড়ছে না কেন? দাঁড়া, আমার ব্যাগে দড়ি আছে, ওই দড়িটা বার করে আমি নিচে ফেলছি, তারপর উঠে আয়। সাবধান, সাপটা কিন্তু অনেক বড়। যদি সাপটা একবার বুঝতে পারে তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। মানবের বুকের ভেতরটা ভয় শুকিয়ে গিয়েছিল। এমনিতেই এই পাহাড়ি এলাকায় লোকজন কোথাও কেউ নেই, এমন একটা সাপের ওপর গিয়ে পড়েছে উৎসব। মানবের ভাবনার সম্বিত ফিরল উৎসবের ডাকে। উৎসব নিচ থেকে বলে উঠল, আরে ভয় পাচ্ছিস কেন? এটা সাপ নয়, এটা মনে হয় সাপের একটা খোলস, তবে খোলসটাও বেশ মোটা, তাই এতটা উঁচু থেকে পড়ার পরেও আমার খুব একটা ক্ষতি হয়নি। কিন্তু সাপের খোলস যখন এখানে আছে, নিশ্চয়ই এমন একটা সাপ আশেপাশে কোথাও আছে। মানব উপর থেকে দড়ি ফেলল নিচে। উৎসব দড়ি ধরে বেশ খানিকটা উপরে উঠে এসে মানবকে থামতে বলল। তারপর উৎসব টর্চের আলো গুহার ভেতরে ভালোভাবে এদিকে ওদিকে ফেলে দেখল। সাপটার খোলসটা বেশ বড়। তার মানে সাপটা অন্তত হাত 10 বড় হবে, তার বেশিও হতে পারে। গায়ের রংটা বড় অদ্ভুত। এটা উপলব্ধি করেই কি মনে হতে উৎসব দড়ি ধরে উপরে উঠে এলো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু পাহাড়ের এতটা উপরে এমন সাপ থাকে নাকি?
তাছাড়া গুহার ভিতরে এমন জায়গায় আমি 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 বুঝতে পারছি ওটা খোলস, কিন্তু তবুও গ্রামের দিকের লোকেরা তো সাপের কথা কিছু বললো না। আরে এরকম অদ্ভুত জায়গায় অনেক কিছুই থাকে, ওইসব কথা ওভাবে জানা যায় না। তাছাড়া গুহার ভিতরে কোথায় কি আছে, কিন্তু একটা কথা আমি ভাবছি বুঝলি, মনে কর উপর থেকে একটা পাথর পড়ে গেছে, তার জন্য এই গর্তটা তৈরি হয়েছে, ঠিক আছে? তার মানে এই যে পথ ধরে আমরা চলেছি, বড় বড় পাথর কিংবা পাথরের জমি, তার সব জায়গা কি ওরকম? ভাব, পাহাড়ের ভেতরে এমন গুহা মতো রয়েছে এবং ওপরটা অমন। এই পাহাড়ে যদি ভূমিকম্প হয় বা তেমন কিছু হয়, তাহলে পাহাড়ের উপর থেকে পাথরগুলো নিচে গড়িয়ে আসবে, তাই না? আগের গ্রামের ওই সর্দার মতো লোকটা কি বলেছিল মনে নেই? সর্দারের কথাটা একবার মনে করে দেখ। মানবের কথায় উৎসবের সর্দারের কথা মনে পড়ল। এর দুদিন আগে তারা এই পাহাড়ে ওঠার আগে সর্দারের সাথে দেখা হয়েছিল। এখানে বলে রাখা ভালো, দার্জিলিং থেকে ওরা প্রথম সিকিম এসেছে। সিকিম থেকে উত্তরের পথে বেশ খানিকটা আসার পর পাহাড়ে, তবে এটাকে পাহাড় নয়, এটাকে পর্বত শ্রেণী বললে ভালো হয়। বেশ খানিকটা জায়গা নিয়ে ও খুব বেশি উঁচু নয়, মাঝারি আকারের এই পর্বত শ্রেণীগোছের জায়গাটা। তার ওপরে বেশ খানিকটা লোকজনের বাস রয়েছে। যে উচ্চতায় তারা উঠে এসেছে সেই উচ্চতায় লোকজনের বাস নেই। একদম নিচের দিকে প্রথম যে গ্রামে ওরা আশ্রয় নিয়েছিল সেই গ্রামে একজন সর্দার মতো লোক রয়েছে। খুব বেশি নয়, 20-25 গড় বসতি নিয়ে একটা গ্রাম। এদিকে লোকজন এখনও বাড়তে শুরু করেনি। দার্জিলিং কিংবা সিকিমের যে প্রান্তগুলো লোকজনের কাছে পরিচিত, সেদিকে শীতকালের দিকে লোকজনেরা গিজগিজ করে। এখনও গাড়ি ঘোড়া, লোকজনের কোলাহল, এই সব কিছুতে অঞ্চলটা ভরে আছে। আর যেখানে মানুষের বাস যত বেশি, সেইখানে প্রকৃতি তত দূষিত হতে শুরু করে। তাই দার্জিলিংয়ে প্রথমে এলেও ওরা সেখান থেকে সোজা সিকিম চলে এসেছিল সেই দিনই। আজকাল লোকজনদের কোলাহল, কথাবার্তা কিংবা সান্নিধ্য ওদের খুব একটা ভালো লাগে না। তবে অচেনা লোকেদের সঙ্গে অল্প সময় কাটাতে ওরা ভালোবাসে। সেই গ্রামের সর্দারের বাড়িতে ওরা আশ্রয় নিয়েছিল। সর্দার ওদের মুখে সেই মন্দিরের কথা শুনে বলেছিল, তোমরা যে মন্দিরের কথা বলছো, সে মন্দিরের কথা আমি অনেক আগে শুনেছি। আপনি তো বাংলা খুব একটা খারাপ বলছেন না। হ্যাঁ, একটু হিন্দি টান মতো আছে, কিন্তু বাংলা তো আপনার মুখে বেশ ভালোই লাগছে। আমাদের এখান থেকে মাঝে মাঝে শহরের দিকে যেতে হয়। তাছাড়া এদিকে লোকজন অনেক আছে, আর পাহাড়ে অনেকেই ওঠে না। তারা এইখানে এসে মাঝে মাঝে থাকে। ওই সামনে থাকার জায়গার মতো ব্যবস্থা আমরা করেছি, তাতেই 2 পয়সা আসে। তাছাড়া বুঝতেই তো পারছো, এইটুকুতেই চলে। আর অন্য কিছু তো তেমনভাবে এখানে হয় না। এমনিতেই বাইরের লোককে এই দিকে আমরা আনতেও চাই না। লোকেরা ঘুরে ঘুরে এসে জায়গাটা বড্ড নোংরা করে। তারপর ছবি তোলা, এই সমস্ত করতে গিয়ে প্রকৃতির অনেক ক্ষতি করে ফেলে। সে কথা আমরা ভালোভাবেই জানি সর্দার, তবে আমরা সেসব কিছুই করব না, তোমাদের চিন্তা নেই। আমরা শুধু ওই মন্দিরের খোঁজে এসেছি। মন্দিরটা একবার দেখে আমরা এখান থেকে চলে যাব। আপনি আমাদের এই মন্দিরের পথটা যদি একবার বলে দেন। আসলে আমরা যার নির্দেশ মেনে এখানে এসেছি, মন্দিরে যাওয়ার আসল ঠিকানা সে জানতো না। তবে এই পাহাড়ি জায়গাটার ওপরে কোথাও সেই মন্দিরটা আছে, সেটা সে বলেছে। মন্দির কোথায় আছে তা আমি জানি না, তবে এখান থেকে 5 দিন হেঁটে উপরে গেলে তারপর একটা জায়গা পড়ে। সেখানে একটা জায়গায় 3টে টিলা আছে পাশাপাশি। অনেকে মনে করে যে ওই 3টে টিলা আসলে অতি সাধারণ কোনো টিলা নয়, ওটা পাহাড়ের 3 দেবতা। ওই দেবতার কাছ থেকে ওই মন্দিরে যাওয়ার পথ খুঁজে পাওয়া যায়। তবে আশ্চর্যের ব্যাপার কি জানো, ওই মন্দিরের পথ খুঁজে পাওয়া এবং ওই টিলা, এই 3টেকে খুঁজে পাওয়া এত সহজ ব্যাপার কিন্তু নয়। আসলে ওই পাহাড়ের গোলক ধাঁধায় আর ওই বড় বড় গাছের জঙ্গলে কে কোথায় লুকিয়ে আছে সে কথা কেউ বলতে পারে না। কিন্তু সর্দার, আমাদের যে সেখানে যেতেই হবে,
এত দূর থেকে আমরা শুধু মন্দিরটা দেখব বলেই এসেছি। আমরা ওই মন্দিরে যদি যেতে না পারি তাহলে আমাদের এখানে আসা তো বৃথা। সর্দারের গায়ের রং কালো, হাতে একটা মোটা লাঠি, মাথায় কাপড় বাঁধা, গলায় কি যেন একটা পুঁথির মালার মতো পরা রয়েছে, তার হাতে ও পায়ে কি যেন জড়িয়ে আছে। অন্যান্য লোকেরা সর্দারের ঘরের বাইরে বারান্দার কাছে বসেছিল। ওরা ঘরে বসে কথা বলেছিল। ওরা আসার পর সর্দার কি যেন খেতে দিয়েছিল। খাওয়ার খেতে বেশ ভালো, অনেকটা চায়ের মতো হলেও স্বাদটা অন্য রকম। যাওয়ার আগে ওরা সর্দারকে এবং গোটা গ্রামবাসীদের জন্য বেশ কিছু টাকাও দিয়ে এসেছে। সর্দার একটা কথা বলে ওদের সাবধান করে দিয়েছিল, তোমরা যাচ্ছ যাও, তবে একটা কথা, খবরদার, ওই পাহাড় কিন্তু বড় অদ্ভুত। মাঝে মধ্যে অদ্ভুত কিছু মায়া সৃষ্টি করতে পারে, এমন কিছু দেখাতে পারে যা আসলে নেই। এইভাবে এই পাহাড় অনেককে টেনে নিয়ে গেছে, তাই সাবধান। তাছাড়া ওই পাহাড়ে এমন অনেক কিছু আছে, মাঝে মাঝে অনেকেই পাহাড়ের কাছাকাছি গিয়ে অদ্ভুত কিছু শব্দ শুনতে পেয়েছে, তবে সেই শব্দ কিসের তা কেউ জানে না। তোমরা এই পাহাড়ে উঠে কিন্তু সাবধানে পথ চলবে। যে টিলা আছে তার থেকে প্রায় 2 দিনের আগের পথে শেষ একটা জনবস্তি পাবে। সেখানে কিছু লোকজন থাকে, ওরা ওদিকে কাউকে যেতে দেয় না, তবে তোমাদের ওরা বারণ করবে না। ওরা শুধু নিজেদের লোকদের ওইদিকে যেতে দেয় না। বাইরের লোককেও যেতে চাইলে তাকে বারণ করে না, তবে সাবধান করে দেয়। আমিও তোমাদের বারণ করব না, তবে সাবধান করে দিলাম। ওই পথে কখনো একা হয়ে যেও না, একা হলেই কিন্তু বিপদ। সর্দারের সমস্ত কথা ওদের মনে পড়ে গেল। উৎসব বলল, সর্দার পাহাড়টাকে অদ্ভুত কিছু বলতে চেয়েছিল, আমারও তেমনটাই মনে হচ্ছে। কিন্তু একবার ভাব, জলের শব্দ আমরা পরশু থেকে শুনতে পাচ্ছি, অথচ এখানে জল কোথায় আছে সেটাই দেখতে পাচ্ছি না। আমরা কিন্তু উত্তরে চলেছি, পশ্চিম দিকেও গিয়েছি। যদি পূর্ব দিক ঘেঁষে একবার যাওয়া যেত। আরে ওটা সেই লোকটা না? ওই যে সেদিনকে, আরে কালকেই তো দেখলাম লোকটাকে, কি যেন একটা বলছিল। উৎসবের কথায় মানব তাকালো সামনের দিকে। সামনের দিকে ডান হাতে একটা বড় পাথরের ওপর লোকটা বসে আছে, তবে লোকটা ওদের দিকে পেছন ঘুরে বসে আছে আর কি যেন একটা করছে। একটা খুক খুক শব্দ ভেসে আসছে ওদের দিকে। মানব আর উৎসব একবার মুখ চাওয়াচাওয়ি করে লোকটার দিকে এগোতে লাগলো। লোকটার কাছ থেকে ওরা যখন প্রায় 3 হাত দূরে, তখন লোকটা ওদের দিকে ঘুরে তাকালো। আগের দিনের মতো তার মুখে লাল রংটা নেই, তার মাথায় বেশ লম্বা চুল, মুখের দাড়িটাও বেশ লম্বা, পরনের কাপড় এখানে ওখানে ছিঁড়ে গেছে। তাছাড়া একটা দুর্গন্ধ তার শরীর থেকে ভেসে আসছে। লোকটা ওদের দিকে অবাক হয়ে তাকালো, তারপর কি যেন একটা অচেনা ভাষায় বলল। কিছুই বুঝতে না পেরে ওরা প্রশ্ন করলো, কে আপনি? কি করছেন এখানে? মানব প্রশ্নটা প্রথমে ইংরেজিতে, তারপর হিন্দিতে করলো, তারপর নেপালি ভাষাতেও প্রশ্নটা করলো। কিন্তু নেপালি ভাষায় প্রশ্নটা শুনে লোকটা কেমন অদ্ভুতভাবে ওদের দিকে তাকিয়ে হাসলো। তারপরে আঙুল দেখালো সোজা উত্তরের দিকে। উত্তরের দিকে পাহাড়ি পথটা ঢালু হয়ে আর একটু উঠে গেছে, বড় বড় গাছগুলো চোখে পড়ে, কিন্তু সেই জঙ্গল পেরিয়ে দূরে কি আছে তা ভালোভাবে বোঝা সম্ভব নয়। গাছের মাথার দিকে তাকালেই আকাশ দেখা যায়। সেদিকে ওরা তাকালো মুহূর্তের জন্য, তারপর সামনে তাকাতেই দেখতে পেল লোকটা সেখানে নেই। কিরে, এটা তো এইমাত্র এখানে ছিল, তাহলে গেল কোথায়? ঠিক তখনই একটা অদ্ভুত শব্দ শুনতে পেল ওরা। শব্দটা কিসের তা বোঝা যায় না। মনে হলো উপরের দিকে কোথা থেকে যেন একটা মৃদু স্বরে দামামা বাজতে শুরু করেছে। দামামার শব্দ ওরা এর আগে শোনেনি বটে, তবে এই শব্দটাকে দামামার সঙ্গে তুলনা করাই যায়। যুদ্ধের দামামা যেভাবে বেজে উঠত প্রাচীনকালে, ঠিক সেভাবে শব্দটা কিছুক্ষণের জন্য শুরু হয়ে আবার হঠাৎ করে বন্ধ হয়ে যায়। ওরা দুজনে সচেত হয়ে উপরের দিকে তাকিয়ে থাকে। বড় বড় গাছের ডালপাতার আড়ালে কেউ যেন ওদের জন্য অপেক্ষা করে আছে। যত দ্রুত সম্ভব ওরা হাঁটছিল। ওই টিলা যেন ওদের মাথার অনেকটা উপরে রয়েছে। ওদের আরও 2 দিন হাঁটতে হবে, তারপর সেই 3টে টিলার সন্ধান ওরা পাবে।
সঙ্গে আনা খাবার জল সমস্ত কিছুই এখনও অবশিষ্ট আছে, কিন্তু সেটা ওরা অল্প অল্প করে ব্যবহার করছে বলে, না হলে এতদিনে সব কিছুই শেষ হয়ে যাওয়ার কথা। ওরা ভাবছিল মন্দিরটার কথা। মন্দিরটা যদি ওরা খুঁজে পেয়ে যায় তাহলে কি সত্যি সেই মন্দিরে ঢোকার চেষ্টা করবে? যে মন্দিরে উৎসবে ঠাকুরদা অবধি নিশ্চিত ঢোকেননি, সেই মন্দিরে ওরা ঢুকবে কি করে? এইসবই দুজনে ভেবেছিল। তারপর হাঁটতে হাঁটতে সেই পথ ধরে আরও খানিকটা উপরে উঠে আসছিল। সূর্য পশ্চিমে যেতে শুরু করল। এই পথে মাঝে মাঝে হাওয়া দেয়, কখনো গরম হাওয়া, কখনো ঠান্ডা। মাঝে মাঝে হাওয়া এমন তীব্র হয়ে আসে যেন মনে হয় ওদের যাত্রা বিঘ্ন হতে চাইছে। প্রবল হাওয়া দিচ্ছিল বলে ওরা পাথরের গায়ে নিজেদের শক্ত করে লুকিয়ে রাখে। তবে এই সময় এমন পাথরের পাশে লুকোনো কম বিপজ্জনক নয়। পাথরগুলোর ভিত শক্ত না হলে আলগা পাথরের গায়ে লুকোনো আর বিপদকে ডেকে আনা দুই সমান। এভাবেই চলে গেল সেই দিনটা। মাঝখানে আর একটা দিন ওদের হাতে রইল সেই টিলার কাছে পৌঁছানোর জন্য। সেদিন সকালে মানবের শরীরটা কেমন খারাপ হতে লাগলো। তার গা ভীষণ গরম হলো। একটা অস্বস্তি তাকে যেন চারপাশ থেকে ঘিরে ধরেছিল। বারবার ব্যাগ থেকে বের করা কাপড় টুপির মতো করে মাথায় জড়িয়ে নিয়ে ওরা হাঁটতে লাগলো। কিন্তু দুপুর পর্যন্ত হাঁটার পরে উৎসবেরও কেমন যেন মনে হতে লাগলো জলের তেষ্টায় মুখটা শুকিয়ে আসছে, অথচ মুখে জল দিলে কেমন যেন বিস্বাদ বলে লাগছে। সে জল খেতে পারল না। জল মুখে দিয়ে ফেলে দিতে গিয়ে একদলা বমি বেরিয়ে এলো উৎসবের মুখ থেকে। কিন্তু এমনটা হঠাৎ করে কেন হলো? ওষুধ দুটো দুজনে খেয়ে নিয়ে তখনকার মতো একটা গাছের পাশে পাথরের ওপর হেলান দিয়ে ওরা শুয়ে পড়ল। তখন তীব্র রোদ। দিনের বেলা রোদ যেমন গায়ে এসে লাগে তপ্ত শলাকার মতো বেঁধে, তেমনি অন্ধকার নামার পর ঠান্ডা বাতাস ওদের গায়ে এসে লাগতে শুরু করলো। ওরা যত উপরে উঠতে লাগলো তত বুঝতে পারলো উপরের আবহাওয়াটা এমনই। কিন্তু শুয়ে পড়ার পরেই ওরা কেমন যেন অঘরে ঘুমিয়ে পড়ল। কী যে হয়েছে তা ওদের দুজনের কেউই বুঝতে পারল না। যখন ঘুম ভাঙল তখন বিকেল হয়েছে। প্রথম ঘুম ভেঙেছিল উৎসবের, তাই তাড়াতাড়ি মানবকে ডেকে তুলল। তখন তাদের দুজনের শরীর আবার আগের মতো হয়ে এসেছে। মুখের মধ্যে সেই বিস্বাদ আর অদ্ভুত ভাবটা আর নেই। কি হয়েছিল বলতো? অচেনা অজানা জায়গার মধ্যে অনেক পরিবর্তন থাকে। তাছাড়া এখানকার বাতাস আর চারপাশটা একটু অন্যরকম, তার জন্য হয়তো এমন কিছু একটা হয়েছিল। এখন ঠিক আছে, চল, আজ সন্ধ্যা পর্যন্ত হাঁটা যাবে। চারপাশে গাছের সংখ্যাটা কিন্তু কমে এসেছে। এই পথ ধরে উপরে ওঠা খুব একটা কঠিন হবে না, চল। সেদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ওরা যতটা হেঁটেছিল, বিকেলের পর থেকে সন্ধে পর্যন্ত তার চেয়ে বেশি পথ হাঁটল। তারপরেই এমন একটা জায়গায় এসে পড়ল যেটার জন্য ওরা মোটেই প্রস্তুত ছিল না। তখন সূর্য ডুবতে শুরু করেছে। প্রায় অন্তিম আলোতে ওরা সামনে তাকিয়ে দেখল ওরা যেই পথ ধরে উঠে এসেছে সেই পথটা হঠাৎ করে শেষ হয়ে গেছে। একটা সরু পথ অন্য পাশ দিয়ে নেমে গেছে। তবে সেটা উত্তরের দিকে নয়, একটা পূর্বের দিকে, একটা পশ্চিমের দিকে। কিন্তু সামনের পথটা হঠাৎ করে শেষ হয়ে গেল কি করে সেটাই ওরা বুঝতে পারছিল না। তারপরে এই ব্যাপারটা বুঝতে পারল ওরা। আসলে সামনের পথটা শেষ হয়ে যায়নি। সামনের পথটা মানে ওই বড় পাথরের জায়গাটা কোনো একটা কারণে হঠাৎ করে সামান্য সরে গেছে। বেশ খানিকটা দূরে আবার অমন একটা উঁচু পাথরের জায়গা দেখা যাচ্ছে। তবে এই দুটোর মাঝখানে ঢালু জমি রয়েছে নিচের দিকে অনেকটা খাদের মতো। দেখে মনে হলো দুটো পাহাড়ের মাঝে উপত্যকা যেমন হয় ঠিক তেমন। তবে দূরত্ব খুব বেশি নয়, অতি সামান্য। ওরা ব্যাপারটা এবার ভালো করে লক্ষ্য করল। আসলে সত্যিই তাই। অন্তিম সূর্যের রং রাঙা আলোতে ব্যাপারটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তাই সেই রাতের মতো ওরা নেমে এলো। নিচে এসে অপেক্ষাকৃত একটু সমতল জায়গায় ওরা সেদিন রাতের জন্য বিশ্রাম নিল। রাতের বেলা বাতাসের ঠান্ডা হাওয়াতে আবার দুজনের সেই আগের মতোই জ্বর এলো। গোটা রাত ওভাবেই ঘুমোতে ঘুমোতে ভোরের দিকে জ্বর বেড়ে এলো। দুজনেই সকালে উঠে আবার ওষুধ খেতে হলো। দিনের আলোতে ওরা এগিয়ে গিয়ে সেই পাহাড়ের ওই শেষ প্রান্তরে দাঁড়াতেই বেশ অবাক করা দৃশ্য দেখল। ব্যাপারটা কি হলো? কাল রাতেই দেখলাম এখানে পথ নেই, এখানেই পথটা শেষ হয়ে গেছে। তারপর ওই পাহাড়ের চূড়াটা মানে মানে ওই জায়গাটা যেন দুভাগে ভাগ হয়ে গেছে বলে মনে হলো। আমারও তো সেটাই মনে হলো। ডান দিকে বা না হলে বাঁ দিকে নামতে হবে, সামনের দিকে কোনো পথ নেই।
ডান দিক ঘুরে না হলে বাঁ দিক ঘুরে আবার ওই পথটা গিয়েই উঠতে হবে। অদ্ভুতভাবে যেন পাহাড়ের মাথায় একটা ফুটো হয়ে গিয়েছিল, তবে এখন তো কিছুই নেই। ওই সর্দার ঠিকই বলেছিল। তাছাড়া ওই শেষে যে গ্রামটা পড়েছিল, ওই লোকগুলোও মিথ্যে কথা বলেনি। এই পাহাড়টা অতি স্বাভাবিক পাহাড় নয়। কিন্তু এখন আমরা কি করব? এই পথ দিয়ে এতটা এলাম, এবার তো দেখছি সামনে নিচের দিকে নামতে হবে খানিকটা, তারপর আবার পাহাড়টা উপরের দিকে উঠে গেছে। ওই পথেই যাব নাকি? কিন্তু ম্যাপ কি বলছে? ম্যাপ তো এমন কিছুই বলেছিল, পথটা শেষ হয়ে আবার নামতে হবে, আবার উঠে আবার নামতে হবে। অর্থাৎ ওই পথটা আমরা একদিনের মধ্যেই শেষ করতে পারবো, তারপরে সেই টিলাটা দেখতে পাবো। আমার কিন্তু মনে হচ্ছে, সব সময় মনে হচ্ছে কেউ আমাদের উপর নজর রাখছে। কাল রাতে যখন ঘুমোচ্ছিলাম তখনও। চল আমরা এই পথ ধরেই যাই, তারপরে যা হবে দেখা যাবে। কাল রাতে আমিও কিছু একটা দেখেছি। কাল রাতে যখন ঘুমোতে গেলাম তখন শুনতে পেয়েছি, যদিও মাত্র একবার। ঘুম পেয়েছিল তাই শুয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়েছি, তেমন কিছু মনে নেই। হঠাৎ করে যখন ঘুমটা ভাঙলো, যেন মনে হলো আমাদের আশেপাশে কারা যেন হাঁটছে, আস্তে আস্তে হাঁটছে, তবুও পাহাড়ের পাথরের জমিতে তাদের পায়ের ধাক্কায় একটা খসখস শব্দ হচ্ছে। আমার ঘুমটা ভেঙে গেলেও সঙ্গে সঙ্গে উঠে পড়লাম না। কোনো রকমে চোখ ঘুরিয়ে বুঝতে পারলাম তুই ঘুমোচ্ছিস, আর তার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম লোকগুলো আমাদের দিকে মাঝে মাঝে উঁকি মেরে দেখছে, আবার আমাদের চারপাশে গোল করে ঘুরছে। ওরা নিজেদের মধ্যে কি যেন একটা কথা বলল, তবে তার ভাষাটা আমি কিছু বুঝতে পারিনি। তারপরে ওদের মধ্যে একজনকে কিছু একটা বলতেই ওরা বাকিরা হাঁটতে হাঁটতে নিচের দিকে নেমে গেল। শুধু তাই না, ওরা সংখ্যায় মনে হয় 3 জন ছিল। তুই দেখেছিলি ওদের? আমি তো প্রথমে মনে করলাম আমার চোখের ভুল, না হলে আমি স্বপ্ন দেখছি। আমি যখন চোখ খুলি তখন দেখলাম 3টে ছায়ামূর্তি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। আকাশে চাঁদের আলো ছিল, সেই চাঁদের আলোতেই অস্পষ্টভাবে সব দেখতে পেলাম, কিন্তু কিছুই শুনতে পেলাম না। নজর রাখার ব্যাপারটা কিন্তু আমার আগে থেকেই মনে হচ্ছিল। কাল রাতে যেন সত্যিই মনে হলো কেউ আমাদের উপর নজর রাখছে। কিন্তু আমাদের উপর কেউ নজর রাখবে কেন? উৎসব সামান্য হাসল, তারপর হাতের ম্যাপটাকে গোল করে জড়িয়ে রেখে পিঠের ব্যাগে ঢোকাতে ঢোকাতে বলল, তুই বোধহয় ভুলে যাচ্ছিস। আমরা এমন একটা কাজ করতে চলেছি যেটা এই এলাকার মানুষেরা কখনোই করতে চায় না। আর শুধু তাই নয়, তারা সেটাকে ভয় পায়। ওরা ভাবে ওই মন্দির ভালো নয়, ওই মন্দিরে যাওয়া ঠিক নয়। তা হতেই পারে যে ওরা আমাদের পিছু নিয়েছে। আর ওই পাগলটা? কিন্তু কেউ যদি আমাদের পিছু নেয়, তাহলে আমরা ওদেরকে দেখতে পাচ্ছি না কেন? এতটা পথ হেঁটে আসলাম, কিন্তু কখনো তো কাউকে আমরা দেখতে পাইনি। শুধু যা ওই পাগলটাকেই দেখতে পেয়েছি। ওরা এই গোটা পাহাড় আর পাহাড়ি জায়গাটাকে ওদের হাতের তালুর মতো চেনে, বুঝলি? আমরা সেটা চিনি না। কোথা থেকে কোন পথে তাড়াতাড়ি আসা যাবে এবং কোন পথে তাড়াতাড়ি যাওয়া যাবে সেটা ওরা বেশ ভালোভাবেই জানে। তাছাড়া তো এমনও হতে পারে এই পাহাড়ি জায়গাটায় বেশ কিছু গুহাপথ রয়েছে, সেটা ওরা জানে, আর তার জন্যই ওরা এত সহজে আসতে পারছে। উৎসব আর মানব বুঝতে পারছিল ওদের উপর কেউ নজর রেখে চলেছে, কিন্তু ওদের উপর নজর রেখে তো কোনো লাভ হবে না। ওরা সেই মন্দির খুঁজে বার করতে এসেছে, সেটা খুঁজেই ওরা চলে যাবে। তাছাড়া যারা নজর রাখছে তারা এখন ওদের কোনো ক্ষতি করার চেষ্টা করেনি। অবাক হয়ে যাচ্ছে ওরা, যদি সত্যিই চায় ওরা মন্দিরে না যায় তাহলে তো ওদের ক্ষতি করার চেষ্টা করতে পারত, কিন্তু সেটা না করে ওদেরকেও ওদের পেছনেই থাকে। তাহলে নজর রাখা আর পিছু নেওয়া কি দুটো এক হলো নাকি আলাদা? এসব ভেবে উৎসব সামনের দিকে এগোতে যাবে, ঠিক তখনই সামনের দিক থেকে একটা ঘর ঘর শব্দ শুনতে পেয়ে সামনের দিকে তাকিয়ে পাথরের মতো হয়ে গেল সে। সামনের দিকে একটা পাথর গড়িয়ে আছে। পাথরটা বেশ বড় সড়ো। অদ্ভুতভাবে পাথরে ধাক্কা খেয়ে গড়াতে গড়াতে সে নিচের দিকে নেমে আসে। মানব একটু পেছনের দিকে একপাশে ছিল। দৃশ্যটা দেখে সে নিজেও হতভম্ব হয়ে গেল। উৎসব পাথরের মতো দাঁড়িয়ে পড়েছিল। এমন একটা পরিস্থিতিতে সে তার উপস্থিত বুদ্ধি হারিয়ে ফেলেছিল, যেন মুহূর্তের জন্য পাথরটা তার দিকে এগিয়ে আসছে।
আর একটু এগিয়ে এলেই সেই পাথরের ধাক্কায় সেখান থেকে উৎসব গড়িয়ে পড়বে অনেকটা নিচে। আর যদি ভাগ্য খুব খারাপ হয় তাহলে পাথরটা নিয়ে গড়িয়ে যাবে খাদের দিকে, যেদিকে ঢালু জমি সোজাসুজি নেমে গেছে নিচের দিকে। অনেকটা নিচে জঙ্গল দেখা যায়। পাথরের মূর্তির মতো উৎসব দাঁড়িয়েছিল। ঠিক তখনই একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। কোথা থেকে যেন সেই পাগলটা উঠে এলো, আবার চোখের নিমেষে এসে দাঁড়িয়ে পড়ল উৎসবের সামনে। তারপর এই দিনের ঝকঝকে আলোতে উৎসব আর মানব নিজের চোখে তাকিয়ে দেখল একটা অদ্ভুত জাদু। তাকে জাদু না বলে অন্য কিছু বলা যায় না। সেই পাগলটা উৎসবের একদম সামনে এসে দাঁড়িয়েছে। নিজের ডান হাতটা সামনের দিকে, বাঁ হাতটা মাথার উপরে আর একটা পা সামনের দিকে রেখে একটা পা পেছনে রেখে অদ্ভুত কায়দায় সে এসে দাঁড়ালো। লড়াইয়ের আগে মার্শাল আর্টিস্ট যেভাবে নিজের পজিশন নিয়ে দাঁড়ায় ঠিক সেভাবে। তারপরে ওই এলোমেলো অদ্ভুত পোশাক এইসব কিছুর ভেতর থেকে বেরিয়ে এলো। তার অদ্ভুত গলায় কিছু শব্দ ভেসে এলো। সেই শব্দ ওরা চেনে না, তবে শব্দের মধ্যে যে একটা সুর ছিল তা বোঝা যায়। ডান হাতটা সামনের দিকে একভাবে এগিয়ে রাখলো সেই পাগল লেকটা। ওরা বুঝতে পারলো ডান হাত নয়, একটা আঙুল সে সামনের দিকে এগিয়ে রেখেছে। আর তার সঙ্গে সঙ্গে বাঁ হাতটা বনবন করে মাথার উপর ঘোরাতে ঘোরাতে মাঝে মাঝে নামিয়ে আনছিল ডান হাতের আঙুলটার উপর। এই মুহূর্তের সময়টা পেয়ে গিয়েছিল মানব। সে ছুটে গেল উৎসবের কাছে। তারপর তাকে নিয়ে সরে গেল খানিকটা, কিন্তু পাগলটা সরল না। উচ্চস্বরে চিৎকার করল, আরে কি করছো কি? সরে যাও ওখান থেকে, পাথরটা গায়ে এসে পড়বে তো। লোকটা কিন্তু সরল না, আগের মতোই হাত ঘোরাতে লাগলো। মানব উৎসবের দৃষ্টি আকর্ষণ করলো সামনে গড়িয়ে আসা পাথরটা। পাথরটা গড়িয়ে আসতে খুব বেশি সময় লাগবে না, তবু ওদের কাছে এই সময়টা যেন অনেকটা সময় বলেই মনে হলো। মানবের কথায় উৎসব দেখতে পেল পাথরটা গড়িয়ে লোকটার দিকে আসছে ঠিকই, কিন্তু আস্তে আস্তে যেন পাথরটা ডান দিকে চলে গেল। লোকটা একইভাবে বাঁ হাত উপরে তুলে ডান হাতটা নিচের দিকে রেখে বারবার ঘোরাতে ঘোরাতে নিচের দিকে নামিয়ে আনলো। ঠিক তখনই পাথরটা অদ্ভুতভাবে যেন কিছুর গায়ে ধাক্কা খেয়ে ছিটকে গেল। তারপর ডান দিকে গড়িয়ে গড়িয়ে নেমে গেল, যেদিকে গভীর খাদ নিচের দিকে নেমে গেছে সেই দিকটায়। একটা তীব্র শব্দ করে পাথরটা নিচের দিকে ছিটকে গিয়ে পড়তেই ওরা দুজনেই কানে হাত দিল। তারপরে হাত সরিয়ে কোনো রকমের সামনের দিকে তাকাতে দেখতে পেল কোথায় লোকটা তো কোথাও নেই। একটু আগে পাথরটা যে গড়িয়ে পড়েছে তার শব্দটা আশেপাশে এখনো ছড়িয়ে রয়েছে। পথের সামান্য ধুলো উড়ছে, কিন্তু লোকটা কোথাও নেই। মানব আর উৎসব এবার কিন্তু একটু অবাক হয়ে গেল। লোকটা এত তাড়াতাড়ি ওদের সামনে এসে পড়ল, আবার এর মধ্যে চলে গেল। ব্যাপারটা যেন ওরা বিশ্বাস করতে পারল না। কোথাও কিছু একটা গন্ডগোল হয়েছে। ওরা ভালো করে এদিকে ওদিকে খুঁজল, কিন্তু কোথাও লোকটা নেই। দিনের আলোতে ওরা আবার অবাক হলো। এমন জায়গায় লোকটা এসে দাঁড়িয়েছিল যেখান থেকে চারপাশে বেশ খানিকটা দূরে গাছ কিংবা বড় বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ার মতো কোনো জায়গা নেই। আমার কিন্তু বেশ অবাক লাগছে এবার। লোকটা এত অল্প সময়ের মধ্যে গেল কোথায়? সে ব্যাপারে আমরা জানতে পারবো বলে মনে হয় না। সেটা না জানাই থাক, সামনের দিকে চল। ওরা সেদিন গোটা দিন ধরে হাঁটল। ঢালু জমি বেয়ে নিচের দিকে নেমে আবার উপরের দিকে উঠল। উঁচু থেকে দূরের দিকে তাকালে মনে হয় দূরে সবুজ গাছের জঙ্গল আছে, কিন্তু সেটা কত দূর কোন দিকে কোনো কিছুই বোঝা যায় না। এর মধ্যে ওদের কম্পাসটাও ঠিকমতো কাজ করছিল না। মাঝে মাঝে কেমন যেন এলোমেলোভাবে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল ওরা। কখনো উত্তর পশ্চিমের দিকে চলে যাচ্ছে, কখনো আবার সেটা পূর্ব দিকে চলে যাচ্ছে। ওরা সূর্য দেখে স্থির করে রাখছিল, কিন্তু কম্পাসের যে হঠাৎ করে কি হলো সেটা বোঝা যাচ্ছিল না। সেদিন সন্ধ্যের দিকে হঠাৎ করে মানব ব্যাপারটা দেখতে পেল। সে হাত তুলে সামনের দিকে দেখাতে উৎসব সেই দিকে তাকালো। বেশ খানিকটা পাথুরে পথ, সমতলের মতোই, অল্প উপরের দিকে উঠেছে। তারপরে এই পাশাপাশি তিনটে পাথরের মতো টিলা রয়েছে। টিলার কাছাকাছি ওরা সেদিনের মতো আশ্রয় নিল। সেই রাতটা ওদের কাটলো অদ্ভুতভাবে। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। ঘুম ভাঙতেই দেখলো সকাল হয়েছে। ওরা দেখতে পেল সেই তিনটে গোল পাথর যেন পাথর থেকেই উঠে এসেছে। কেউ পাথর কেটে কেটে এমন তিনটে গোল পাথরের মতো বানিয়েছে। ওরা দেখতে পেয়েছিল তিনটে পাথরের গায়ে তিনটে চিহ্ন। উৎসব ভালো করে চিহ্নগুলো দেখল। এই তিনটে চিহ্ন কিসের বলতো? এমন চিহ্ন তো আগে দেখেছি বলে মনে হয় না। তবে এই চিহ্নটাই যেন চেনা চেনা, অনেকটা শব্দের মতো। ম্যাপটা খুলে দেখতেই বুঝতে পারল ম্যাপে এই জায়গাটাতেই ওদের শেষ পথের সন্ধান দেওয়া আছে।
তারপর থেকে কোন দিকে যেতে হবে সে বিষয়ে কিছু বলা নেই। এই তিনটে চিহ্ন হলো আসলে হিন্দু দেবতার মধ্যে তিনটি প্রধান শক্তি, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। এই তিনজনের চিহ্ন দিয়েই এটা তৈরি করা হয়েছে, অর্থাৎ কোনোভাবে যারা এটি তৈরি করেছে তারা বোঝাতে চেয়েছেন এই তিন দেবতা এখানেই অবস্থান করেন। কিন্তু তাহলে তো সেই মন্দিরটা আশেপাশেই কোথাও থাকার কথা। দিনের আলোতে ওরা চারপাশ তাকালো। এই জায়গাটা বেশ হয়েছে, এবার থেকে সামনের দিকটাও নিচু হয়ে গেছে। পেছনে তাকিয়ে দেখল ওরা বহুদূরে সবুজ গাছের জঙ্গলটা নিচের দিকে দেখা যাচ্ছে, অথচ ওরা জানে ওই পথেই ওরা উঠে এসেছে। ওরা যে এতটা উঠে এসেছে সেটা মনে হচ্ছিল না, কিন্তু এখন মনে হলো ওরা সত্যিই অনেকটা উঠে এসেছে। শেষের দিকে ওরা যেখানে আশ্রয় নিয়েছিল সেখানে একটা লোক বলেছিল, ওই পাহাড়ে যাচ্ছ যাও, মন্দির খুঁজে পেলে ভালো, না পেলে ফিরে এসো। এই মন্দির সবাই দেখতে পায় না, সেটা এমন একটা জায়গায় যেটা বাইরে থেকে কেউ সহজে পৌঁছতে পারে না, এবং ওই মন্দির খুঁজে পাওয়া সহজ ব্যাপার নয়। ওরা সেদিন সব দিকে অল্প অল্প করে এগিয়ে গিয়ে দেখল, কিন্তু কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছিল না। তারপরেই কোথা থেকে যেন একটা ঘণ্টার শব্দ ভেসে এলো। একটা একটা ঘন্টার শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছিস? হ্যাঁ মানব, শুনতে পাচ্ছিস ভাই? হ্যাঁ, একটা বেশ ভারী বড় ঘন্টার শব্দ, যেন মনে হচ্ছে। আমিও শুনতে পাচ্ছি, কিন্তু ঘন্টার শব্দ এখানে আসবে কোথা থেকে? একে তো এইখানে লোকজন খুব একটা নেই, ওই পাগল লোকটা যে কোথা থেকে আসলো সেটা আমি জানি না, কিন্তু এখানে ঘন্টা বাজাবার জন্য কে থাকবে? এখানে এমন একটা ঘন্টা আছে যেগুলো বাজাবার জন্য মানুষের প্রয়োজন হয় না, কোনো ধাক্কায় কিংবা অন্য কোনো উপায়ে সেগুলো বাজে। আর ঘন্টা একমাত্র থাকে যেখানে মন্দির আছে। আমার মনে হয় এর আশেপাশে কোথাও একটা মন্দির থাকতে পারে। তার মানে আমরা যে মন্দিরটা খুঁজে চলেছি, আরে আরে ওই যে ওটা 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 ওই লোকটা না? উৎসবও তাকে দেখল। সেই লোকটা পাহাড়ের একদিকে ঢাল বেয়ে নেমে যাচ্ছে সবুজ জঙ্গলের দিকে। তার আর দেরি করল না, কি মনে হতে ওই লোকটার পেছনে গেল। লোকটা যদি যেভাবে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন ঘন্টার শব্দটা তার শরীর থেকেই আসছে। বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পরে কিন্তু লোকটাকে আর দেখা গেল না। ওরা যতক্ষণ এই ঘন্টার শব্দের উৎসটাকে বুঝতে পেরেছে, যেন গোটা দুপুর হাঁটতে হাঁটতে ওরা দুপুরের দিকে ঘন জঙ্গলের মধ্যে বেশ খানিকটা দূর থেকে দেখতে পেল একটা উঁচু পাখি। বেশ খানিকটা উঁচু পাঁচিল রয়েছে, তার গায়ে শ্যাওলা জমেছে। ঠিক আগেকার দিনে যেমন পাথরের গায়ে হতো, তেমনি উঁচু পাঁচিলের অনেক কাছাকাছি এসে পড়ল। মানব পাঁচিলের গায়ে হাত রেখে বুঝতে পারল কেমন যেন একটা ঠান্ডা ভাব রয়েছে। সেই পাঁচিলের গায়ে পাথর রয়েছে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, পাঁচিলের গা মাটির কাছে যেখানে লেগে রয়েছে, নিচের অংশটা সেখানে কোথাও শ্যাওলার এতটুকু আঘাত যেন এই পাথরে শ্যাওলা জমতে পারে না। অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিস মানব? হ্যাঁ, আমরা এতক্ষণ কিন্তু পাথরের পথ পেরিয়ে এসেছি, হঠাৎ এইখানে এসেই কিন্তু জায়গাটা মাটি হয়ে গেছে। তেমন একটা শক্ত মাটি হলেও গোটা জায়গাটা কিন্তু মাটি, আর চারপাশটা বড় বড় গাছ দিয়ে ঘেরা। হঠাৎ করে এমন রুক্ষ পাহাড়ের মাঝে এমন একটা জায়গা এলো কোত্থেকে? তার মানে ম্যাপে পাহাড় এবং মাঝের দিকে একটা সমতল জায়গা আঁকা ছিল, এটা সেই জায়গাটা। আর তাই তুই এই জায়গাটাকে নির্দিষ্ট করে এখানে এসেছিস, তাই না? আশপাশটা বেশ নির্জন, কোথাও তো কিছু নেই। এমনকি এত বড় জঙ্গল, এখানে গাছে কোনো পাখি কিংবা অন্য কিছু দেখতে পেলাম না। অদ্ভুত নিস্তব্ধ আর ভীষণ ঠান্ডা পরিবেশটা। এখন দুপুর শেষ হতে চলেছে, এখনও আকাশে রোদের আলো রয়েছে, তবুও কেমন যেন ঠান্ডা লাগছে। ওরা পাঁচিলের ধার ধরে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে বেশ খানিকক্ষণ পরে ওরা এসে পড়ল পাঁচিলের ভেতরের কাছে। ওরা যেমনটা ভেবেছিল জায়গাটা তেমনটা নয়। সামনের দিকে দরজাটা খোলাই রয়েছে, পাথরের তৈরি একটা বিশাল দরজা, 4টে মানুষ কিংবা তার বেশি উঁচু সমান হবে। ওরা সামনের দিকে ঢুকলো, তারপরেই চোখে পড়ল পাঁচিলের সঙ্গে দরজা রয়েছে। সেটা পেরোলেই ওদের পায়ের তলায় আবার কালো পাথর লক্ষ্য করলো ওরা। কালো পাথর চারপাশে ছড়িয়ে রয়েছে, তার ঠিক মাঝে এই বিশাল মন্দিরটা। মন্দিরটা বড় তলার একটাই অন্যতম কারণ হলো এই মন্দিরটা দূর থেকে দেখেও ওদের অনেকটাই বড়ই মনে হয়েছে। চারপাশটা ফাঁকা, কোথাও সামান্য হাওয়া পর্যন্ত নেই। ওরা সেই কালো পাথরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে সে মন্দিরের চাতালের উপরে উঠল। প্রথমে
ঠিক তখনই এতক্ষণ ধরে বন্ধ হয়ে থাকা সেই ঘন্টার শব্দটা আবার বাজতে শুরু করলো। এবারে ওরা দেখতে পেল একটা নয়, ওরা যেখানে দাঁড়িয়ে আছে সে মন্দিরের চাতালে উপরের দিকে অনেক ঘন্টা ঝুলছে, আর কোথাও কোনো হাওয়া নেই, অথচ ঘন্টাগুলো বাজছে আর শব্দ হচ্ছে। অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালো। তারপর সেই ঘন্টার নিচে দিয়ে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে গেল। ভেবেছিল সামনের দিকে এগিয়ে গেলে দরজাটা স্পষ্ট দেখা যাবে, সেটা পেরিয়ে গেলেই হয়তো কোনো মূর্তি দেখা যাবে। দরজা খুলে কোনো মূর্তি দেখা গেল না, শুধু কালো পাথরের মেঝেটা একটু উঁচু, আর কালো ভাবের মধ্যে কেমন যেন একটা লালচে ভাব আছে। কিন্তু এতক্ষণ ধরে ওরা যেটা খেয়াল করতে পারল না সেটা হলো ওই মন্দিরের ভেতরে আলো আসছে কোথা থেকে। বাইরে সূর্য ডুবতে শুরু করেছে, তাছাড়া আশেপাশে উঁচু পাঁচিল আর পাথর দিয়ে চারপাশটা ঘেরা, তার মধ্যে সূর্যের আলো ঢুকতে পারবে না। ঘরের ভেতরে আলো সামান্য ছিল, খুব বেশি নয়, যেন একটা ম্লান আলোতে ওরা চারপাশটা দেখতে পাচ্ছে, অথচ কোথাও কেউ নেই দেখে উৎসব বলে উঠল, তুমি এখানে আছো? আমরা বাইরে থেকে এসেছি, কেউ আছো? অনেকক্ষণ ধরে আমরা হাঁটছি, অথচ কোথাও কেউ নেই। কিন্তু গোটা জায়গাটা কেমন অদ্ভুত পরিষ্কার। এমন একটা জায়গা পরিত্যক্ত হলে এখানে ধুলো ময়লা জমবে, কিংবা অন্য কিছুও জমতে পারে, যেমন ধরুন মাকড়সার জাল। তাছাড়া এমন জায়গায় অদ্ভুত একটা গন্ধ থাকে, কিন্তু ওরা একটা ফুলের গন্ধ পাচ্ছিল, অথচ আশেপাশে কোথাও কোনো ফুল নেই। ওই লম্বা লম্বা গাছগুলোই না হয় ফুল, না হয় ফল হয়। মানবার উৎসব গোটা জায়গাটা পরিষ্কার করেছে, ঘণ্টাগুলো বেজে চলেছিল। প্রকৃতির চেয়ে বড় শক্তি আর কিছু নেই মানব, কিচ্ছু নেই। প্রকৃতি যা চায় তাই করতে পারে। এখানে নিশ্চয়ই কিছু একটা রহস্য আছে। ওই সর্দার আর ওই শেষ গ্রামের লোকটাও আমাদের এই কথাই বলেছিল। আরে 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 ওই লোকটা, আরে ওই যে লোকটা, আরে ওটা কে? এমন সময় মানব দেখতে পেল এই ঘরের দরজার একদম শেষের দিকে, যেখানে আলো অনেকটা ম্লান হয়ে এসেছে, সেখানে একটা কেউ আছে। ওরা দ্রুত পা চালালো সামনের দিকে। একটা দরজা, তার ভেতর থেকে সামান্য আলো আসছে। সে দরজা পেরিয়ে ভেতরের দরজায় পা রাখলো ওরা। এবারে ওরা দেখতে পেল মেয়েটার রং সামান্য নীলচে, কিন্তু গোটা ঘরের মধ্যে কোথাও কিছু নেই। প্রায় 3 মানুষ সমান উঁচু পাথরের সিলিং, চারপাশে ছোট ছোট উঁচু জানলা। জানলা দিয়ে ঘরের ভেতরে বোধহয় সামান্য আলো আসার ব্যবস্থা রয়েছে, কিন্তু কোথাও সামান্য এতটুকু জিনিসপত্র নেই। মানব আবার চিৎকার করে উঠল, কে আছো এখানে? উত্তর দাও। কিন্তু কোনো সাড়া নেই। এভাবে দেখতে দেখতে ওরা মোট 6টা ঘর পেরিয়ে এলো, এবং প্রতি ঘরের মেঝের রং সামান্য আলাদা। বাইরে রোদের আলোটা কমে আসছে, মন্দিরের ভেতরটা কেমন যেন অন্ধকার হয়ে গেল। ওরা থাকতে না পেরে একটা পাথরের ঘরের একটা কোণের দিকে আশ্রয় নিল। বেঁচে থাকার মতো জল আর সামান্য খাবার খেয়ে ওরা ক্লান্ত অবসন্ন হয়ে সেখানে ঘুমিয়ে পড়ল। ওর জন্য ওরা গোটা জায়গাটা ঘুরে দেখল, কিন্তু না, কোথাও কেউ নেই। শুধু বড় বড় ঘর, আর একটা দরজার সঙ্গে অন্য দরজা একসাথে মিলে রয়েছে। এইভাবে কত ঘর যে ওরা পেরিয়ে গেল, দেখতে দেখতে যে কতদিন কেটে গেল তাও ওরা বুঝতে পারল না। একইভাবে ওরা একই পথে ঘুরতে থাকে। আমার মনে হয় এখানে সত্যিই কেউ একটা আছে, কেউ আমাদের দেখছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। একটা কথা ভেবে দেখতো, এই এত বড় বড় ঘর, অথচ কোথাও কেউ নেই। অথচ সামনের দিকে হাঁটতে গেলেই মনে হয় মাঝে মাঝে গায়ে কিছু একটা লাগছে, কিছু একটা বাধা পাচ্ছি, কেউ একটা সরে যাচ্ছে। এখানে অদৃশ্য কিছু আছে যাকে আমরা দেখতে পাচ্ছি না, অথচ ওরা আমাদের দেখতে পাচ্ছে, তাই আমাদেরকে সরে সরে পথ করে দিচ্ছে। কাল রাতে ঘুমানোর সময় একটা অদ্ভুত কথা মনে হলো, যেন মনে হলো ওই সামনের দিকে দরজাটাকে যেন একবার বন্ধ করে দিল। শব্দটা শুনে চোখটা খুলে দিতেই আবার দেখলাম দরজাটা নিজে থেকেই খুলে গেছে। চোখ কচলে নিয়ে ভালো করে দেখলাম দ্বিতীয় দরজার পাল্লাটাও তখন আস্তে আস্তে খুলে আসছে। ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে দিয়েছি, অথচ দরজাগুলো 3 গুণ কিংবা 4 গুণ মানুষের সমান। এরকম অদ্ভুত ব্যবস্থার মধ্যে মানবার উৎসবের আগে চোখে পড়েনি। ওরা যেই পা রাখল বাইরে, ঘণ্টা ঝোলানো চাতাল থেকে ভেতরে এসেছিল সেটা কোথায় যেন হারিয়ে গেল। ওদের চোখের সামনে খালি বড় বড় দেওয়াল, উঁচু সিলিং, জানলা, আর তার সঙ্গে একটা দরজা, একটা সামনের দিকে, একটা পেছনের দিকে। দেখতে দেখতে আরও কয়েকটা দিন কাটল, কিন্তু একটা ব্যাপার বুঝতে পারল,
সেদিন রাতে কোনো কিছুই খুব ভালোভাবে বোঝা না গেলেও রাতের দিকে ওদের যখন আবার ঘুম পেয়ে যায়, অথচ খিদে নেই, ক্লান্তি নেই, কোনো কিছুই নেই। ম্যাপ খোলার কথা ভুলেই গেল। ওদের ব্যাগ দুটো ওদের পিঠেই ছিল, তাই না হলে ওদের ব্যাগটা বোধহয় হারিয়ে যেত। দেখতে দেখতে কতগুলো দিন যে কেটে গেল ওরা তো কিছুই জানে না। রাতের বেলা ওরা দুজনে শুয়ে রয়েছে, এমন সময় একটা হাসির শব্দ শুনতে পেল। কেউ হাসছে যেন বহু দূর থেকে। তারা যেন নিজেদের মধ্যে কথা বলছে ফিস ফিস করে। সেই কথা শুনে ওদের ঘুম ভেঙে গেল। আর ঘুম ভাঙতেই ওরা দেখতে পেল একটা অদ্ভুত দৃশ্য। ওরা সেদিন যে ঘরে বিশ্রাম নিচ্ছিল তার সামনের দিকে আর বাঁ দিকে দুটো দরজা রয়েছে। একদম কোন দিকে, অর্থাৎ সেই ঘরের দক্ষিণ পশ্চিম দিকে আশ্রয় নিয়েছিল। ঘরের মধ্যে এসে হাসির শব্দ আর কাদের কথা বলার শব্দের ওরা বুঝতে পারল অন্ধকারের মধ্যে ঘরের ভেতর কিছু যেন নাড়াচাড়া করছে। এর আগে অন্ধকারের মধ্যে ওরা এভাবে দেখার চেষ্টা করেনি, কিন্তু আজকে দেখতে ওরা ব্যাপারটা বুঝতে পারল। মানব বলল, ঘরের মধ্যে কারা যেন আছে, কারা যেন এই ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের শব্দ শুনতে পাচ্ছি। শুধু শব্দ নয়, একটা কাজ করতো, মেঝেতে যেমন শুয়ে আছি সেভাবেই শুয়ে থাক, তারপর চোখের দৃষ্টিটা সোজা দরজার দিকে রাখ, তাহলে বুঝতে পারবি। ওরা কি বলল সে কথা উৎসব প্রথমে বুঝতে না পারলেও তারপরে তার কথা মতো কাজ করলো ওরা। তাতেই দেখতে পেল সত্যি ঘরের মধ্যে অন্ধকারের মধ্যে যেন আরও কি একটা অন্ধকারের মতো নাড়াচাড়া করছে। একটা নয়, যেন অনেকগুলো মানুষ তাদের চোখের আড়াল থেকে ঘরের মধ্যে নাড়াচাড়ার চেষ্টা করলে যেমনটা হবে ঠিক তেমনটাই। সর্বনাশ, ওরা কারা? তবে ওরা এখানেই থাকে। ওরা যাই হোক না কেন, এই গোটা মন্দিরটাই হলো ওদের বাড়ি। এটা মন্দির কি করে হলো? এখানে তো এখনো পর্যন্ত আমি কোনো মূর্তি কিংবা কিছুই দেখতে পাচ্ছি না। ভুল করছিস মানব, এটাই মন্দির। এখানে ঢোকার সময় যে চাতালের উপর দিয়ে আমরা এসেছি, যেখানে ঘন্টাটা বাঁধা ছিল, তার শেষের দিকেই দুপাশে দুটো দরজা ছিল। সেই দরজার একদম মাঝামাঝি জায়গায় লম্বা কালো পাথরের উপর 3টে চিহ্ন আঁকা দেখতে পেয়েছিলাম। কিসের জন্য? দেখ, হিন্দু শাস্ত্রে যখন এই দেবদেবীর কিংবা এদের মূর্তি কল্পনা করা হয়নি, তার আগে এদের আহ্বান করার জন্য কিংবা এদের সাধনা করার জন্য যন্ত্রের ব্যবহার হতো। এক একটা দেবদেবীর যন্ত্র এক এক রকমের। মনে কর কেউ মহাদেবের সাধনা করবে, তার যন্ত্র আলাদা, কিংবা অন্য কেউ কালীর সাধনা করবে, তার যন্ত্রও আলাদা। কিন্তু যন্ত্রেরও আগে থেকে ছিল এক একটা দেবদেবীর একই রকমের চিহ্ন। অন্তত সেই সময় লোকেরা এই জন্যই ব্যবহার করতো তা। যে সময়ের কথা আমি বলছি সে সময় আজ থেকে তা প্রায় 1000 বছর আগের হবে। কত হাজার বছর আগে সে কথা আমি বলতে পারবো না। হিন্দু ধর্ম কিংবা যেটাকে আসলে সনাতন ধর্ম বলে, সেই ধর্ম যে সময় থেকে এসেছিল, রামায়ণ মহাভারতের যুগ সেটা, তারও আগে থেকে এই চিহ্ন ব্যবহার করা হতো। এই দেওয়ালে ওই 3টে চিহ্নই আছে, অর্থাৎ এই দেওয়ালে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 দেবতাকে কেউ পুজো করত, বুঝলি? তোর কেন মনে হচ্ছে যে এটা সত্যি সত্যি সেই 3 দেবতা চিনের মন্দির? আর তার সঙ্গে যাদের আমরা দেখতে পাচ্ছি অন্ধকারে, তারা কারা? জানি না, কোথাও কোথাও অনেক পুরনো পুঁথি কিংবা অনেক কিছুতেই মানুষের আত্মাকে জীবিত করে রাখার অনেক উপায় আছে। ভারতবর্ষেই কোথাও গোটা উপজাতি এইভাবেই দেবতাদের ব্যাপারে অনেক কিছু জানত। তারা এমনভাবেই কোনো একটা উপায় অবলম্বন করে তাদের সমস্ত আত্মা বাঁচিয়ে রেখেছিল। তাদের শরীরের মৃত্যু হলেও চাঁদের আলোয় তারা থেকে যাবে হাজার হাজার বছর ধরে জীবিত, তবে তাদেরকে কেউ খুঁজে পাবে না। ওই প্রক্রিয়ার মধ্যে একরকম মন্দির ছিল। আমার মনে হয় এটাই সেই মন্দির। আমি ডেফিনেটলি শিওর। এটা আমার মনে হয় এই মন্দিরের ঠাকুরদা এই কারণেই প্রবেশ করেন। একটা ব্যাপার লক্ষ্য করেছিস? এই মন্দিরে আমরা কবে ঢুকেছি, অনেক দিন হয়ে গেছে, অথচ আমাদের খিদে তেষ্টা, তাছাড়া বাথরুমও কিছুই পাইনি। অর্থাৎ আমাদের শরীরের সঙ্গে সমস্ত কিছুই যাতে এই মন্দিরের ভেতরে থাকার সময় সব ঠিকঠাক থাকে, তেমনটাই আমাদের শরীরে করে নিচ্ছে। কিন্তু আমরা কোথায়? এই মন্দির থেকে আর বেরোতে পারবো না। তোমরা খারাপ, তোমরা এভাবে আমাদের এখানে আটকে রাখতে পারবে না। আমরা এখান থেকে বাইরে যাব। সঙ্গে সঙ্গে ঘরের ভেতর সেই ফিস ফিস শব্দ আর হাসির শব্দগুলো কোথায় যেন মিলিয়ে গেল। সেই কালো কালো ছায়াগুলো ওদের চোখের সামনে থেকে সরে গেল। মানব ক্লান্ত বোধ করছিল,
সে কাছে এসে বলল, এভাবে কিছু হবে না, আমাদের অন্য কোনো একটা পথ খুঁজতে হবে। এই দরজা দিয়ে কোনোভাবেই আমরা ফিরতে পারবো না। তোকে কাল সকালে একটা জিনিস দেখাবো। সকালে একটা অদ্ভুত ব্যাপার উৎসবের সঙ্গে সঙ্গে মানব নিজেও লক্ষ্য করল। যে দরজা দিয়ে ওরা হেঁটে আসছে সেই দরজার দিকে আবার এগিয়ে গিয়ে দেখলে দেখা যায় সেই দরজা থেকে বাইরে যেটা দেখা যায় সেটা আবার আগের ঘরের মতোই। ওরা যে ঘরে রয়েছে সেই ঘরের মেঝের রঙের সঙ্গে আগের ঘরের মেঝের রঙের তেমন কোনো ফারাক নেই। অথচ প্রতিবার যখন ওরা নতুন ঘরে পা দিয়েছে দেখতে পেয়েছে সেই ঘরের মেঝের রং সম্পূর্ণ ভিন্ন। উৎসব আর মানব সেখান থেকে বাইরে যাওয়ার সমস্ত আশা ছেড়ে দিল। ঠিক সেদিনের দুপুরের দিকে ঘটনাটা ঘটল। দুজনেই চুপ করে বসে রয়েছে, ঠিক তখনই তাদের সামনে অদ্ভুত ব্যাপার ঘটল। সেই লোকটাকে ওরা দেখতে পেল ঘরের দেওয়ালের উপরের দিকে জানলার মতো ছোট ছোট খোপগুলোর কাছে, মাথা বার করে ওদের দিকে তাকিয়ে আছে। লম্বা লম্বা তার চুল দাড়ি এবং গায়ের সেই ছেঁড়া জামার মাঝে লোকটা হাসছে। এই প্রথমবার লোকটাকে কেমন অদ্ভুতভাবে হাসতে দেখলো ওরা। আর লোকটা যেন একটা হাত দিয়ে ওদের দিকে নিজের দিকে ডাকছে। লোকটা যে অত উপরে কি করে গেল সে কথাটা ওদের যখন মাথায় এলো না, ওরা দ্রুত এগিয়ে গেল সেই লোকটার দিকে। তখন ওদের মনে পড়ে গেল ওদের ব্যাগে তো লম্বা দড়ি আছে। লোকটা কিন্তু আমাদের প্রতিবার পথ দেখিয়েছে, আমি বুঝতে পারিনি, কিন্তু পরে মনে হয়েছে প্রথমবার যখন আমরা পথ ভুল করেছিলাম তখন লোকটা এসেছিল, তারপরেও একবার লোকটা আসলো, আর তৃতীয়বার তো লোকটা আমাদের অনেক বড় বিপদের হাত থেকে বাঁচালো। এতক্ষণ যে আমাদের ব্যাগে দড়ি রয়েছে সেটাই আমরা ভুলে গিয়েছিলাম। ওরা দড়ি বার করলো, তারপর দড়িটা ধরে ফাঁস তৈরি করে ছুড়ে দিল ওপরের দিকে। একবার, দুবার, তিনবার। তিনবারের বার লোকটা দড়িটা ধরতে পারল। তারপর সেই দড়িটা ধরে লোকটা ওই জানালার ফাঁকগুলো দিয়ে এগিয়ে গেল উল্টো দিকে। দড়িটাও ওদের থেকে বেশ খানিকটা উপরে উঠতে লাগলো। প্রথমে দড়িটার সঙ্গে মানব নিজের কোমরটা বেঁধে নিয়েছিল, এবার সেই দড়িটা জড়িয়ে ধরে নিল উৎসব। আস্তে আস্তে ওরা সেই দেওয়ালের গা ধরে উঠতে লাগলো ওপরের দিকে। নিচের দিকে তাকাতেই উৎসব চিৎকার করে উঠল, নিচের দিকে তাকিয়ে দেখ, মেঝের রং, দেওয়ালের রং সমস্ত কিছু বদলে যাচ্ছে। মানব নিচের দিকে তাকিয়ে দেখল সত্যি দেওয়ালের রং আর মেঝের রং আগের মতোই কালো কোষ্টি পাথরের মতো কুচকুচে হয়ে যাচ্ছে। ছোট জানালাটার ফাঁকে এসে ওরা বুঝতে পারল এই জানালা থেকে একটা মানুষ শুধু বসে বসে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচে নেমে যেতে পারে। কিন্তু এতটা ওপর থেকে ওরা নামবে কি করে? যেই লোকটাকে ওরা দড়ি দিয়ে এদিকে আসতে দেখেছিল সে আর নেই। দড়িটা নিচের দিকে ঝুলছে, বাইরের দিকে আবার সেই মাটি আর বড় বড় গাছ। কি করা যায় বলতো? এত উঁচু থেকে লাফিয়ে নিচেও পড়া যাবে না। আমার কাছে দড়ি আছে, আমি দড়িটা ধরে রাখি, তুই নামতে পারিস কিনা দেখ, তারপরে আমিও ঠিক নেমে যাব। ওপরে কোথাও দড়িটা ঝুলিয়ে দেবো। কিন্তু দড়িটা কোথায় ঝুলাবি? গোটা দেওয়ালটা তো মসৃণ, দড়ি ঝুলিয়ে রাখার মতো কোনো খাঁজই নেই। তার চেয়ে বরং তুই নিচে নেমে যা, তারপর আমি দেখছি কি করা যায়। কিছুক্ষণ কথার পর প্রথমে উৎসব নামলো। তার কোমরে দড়ি ঝোলানো ছিল। মানব উপরে বসে দড়ি ধরে রাখলো অনেক কষ্টে। নিচে নেমে উৎসব দড়িটা নিজের শরীর থেকে খুলে দূরে একটা গাছের সঙ্গে বাঁধল। তারপর আরেকটা যে দড়ি আছে সেই দড়িটা গাছের সঙ্গে বেঁধে আগের জমিটার সঙ্গে এমন অদ্ভুতভাবে রাখলো যাতে উপর থেকে নিচের দিকে নেমে আসতে গেলে মানব গাছের সঙ্গে ধাক্কা না খায়। মানব গাছের এক পাশ দিয়ে ওই দড়িটার দিকেই চলে যায়। মানব কিন্তু ততক্ষণে অন্য একটা কাজ করেছিল। ছোট জানালাটা থেকে মাথা বাড়িয়ে সে ভেতরের দিকে একবার দেখে নিল, তারপর বাইরে থেকে ওপরে ওঠার চেষ্টা করল। এই মন্দিরের উপরে আসলে কি আছে সেইটা জানার ইচ্ছে হলো মানবের। ওরা ওই মন্দিরের ভেতরে অনেকদিন ধরেই ঘুরেছে, কিন্তু মন্দিরটা তো এত বড় বলে মনে হয় না। মন্দিরটা খানিকটা বড়, কিন্তু সেই মন্দিরটা ঘুরতে একদিন কিংবা দুদিন লাগার কথা, তার বেশি দিন তো নয়। তাহলে পাশ থেকে চিৎকার ভেসে এলো, একটা কাজ কর, দড়িটা শক্ত করে হাতে জড়িয়ে নিয়ে ওখান থেকে ঝাঁপিয়ে পড়। দড়িটা গাছে বাঁধা আছে, তুই সোজা গাছের দিকে যাবি প্রথমে, কেমন? তারপরে এই গাছের কাছ থেকে আরেকটা দড়ি আমি টেনে রেখেছি অন্যদিকে, তুই ঝাঁপিয়ে পড়লেই আমি দড়ি ধরে টানবো, আর সঙ্গে সঙ্গে সোজা গাছের দিকে না গিয়ে তুই অন্যদিকে চলে যাবি, বুঝলি? একটা ফাঁস করতে হবে, আর একটা ফাঁস করে দেওয়া আছে। তুই নিচে নামলে তখন ওই ফাঁসের দিকে আমি আস্তে আস্তে নিচে নামতে পারবো। যদি তোর প্ল্যান কাজ না করে তাহলে সোজা গিয়ে ওই গাছে ধাক্কা খাবো, বুঝতে পারছিস? আরে আমায় বিশ্বাস কর, কিচ্ছু হবে না। তখন বাইরে রোদের আলো রয়েছে। অদ্ভুতভাবে বুকটা কাঁপতে লাগলো মানবের। অন্তত ৩-৪ হাত উচ্চতা সমান ছিল ঘরের ভেতর সিলিংটা।
কিন্তু বাইরে সেটা আরও খানিকটা বেড়ে গেছে। তার কারণ বাইরের মাটি থেকে ঘরের মেঝেটা বেশ খানিকটা উঁচু। সাধারণভাবে এতটুকু উচ্চতা থেকে লাফিয়ে পড়লে বিপদ খুব একটা হয় না। যেখানে মাটি অত্যাধিক শক্ত, তাছাড়া ওই গাছটা জনমজন করে ঝাঁপ দিল মানব ঝাঁপ দেওয়ার সাথে সাথেই উপরের দিকে বেঁধে রাখা দড়ির ফাঁসটা নিচের দিকে নেমে আসতে লাগলো। একসময় ফাঁসটা যখন মাঝামাঝি এসেছে তখনই হ্যাঁচকা টান দিল মানব। সেই টানে দড়িটা একপাশে ছিটকে যেতেই মানবের হাত থেকে ফাঁসটা খুলে গেল। মানব গিয়ে পড়ল উৎসবের গায়ে। দুজনেই শক্ত মাটির উপর গড়াগড়ি খেল। প্রথমে ধাক্কাটা সামলে নিয়ে উঠে বসে দুজনেই হাসতে লাগলো। হাসতে হাসতে মানব বলল, সত্যি এমন একটা বিপদের মধ্যে পড়তে হবে এটা কি ভেবেছিলাম? এই মন্দিরের নামটা কি যেন বলেছিল? কি একটা ছিল, সেই ভাষাটা আমার না ঠিক মনে নেই। বাংলায় নাম করলে ত্রিলোকেশ্বরের মন্দির। এই ত্রিলোকেশ্বরের মন্দির বাইরে থেকেই ঠিক আছে ভাই, ভিতর থেকে নয়। এই মন্দিরে ঢুকলে আর বাইরে বেরোনো যায় না। চল বাইরে থেকে বরং একবার মন্দিরটা ঘুরে দেখি। আর ওই লোকটা যে এখানে এসেছিল সেই লোকটাকে কোথাও দেখতে পেলাম না তো। ওরা লোকটাকে খুঁজতে লাগলো। তার সঙ্গে সঙ্গে মন্দিরটা বাইরে থেকে ঘুরে দেখল। সত্যি মন্দিরটা যতটা বড় তাতে মন্দিরের ভেতরের ঘুরে দেখতে একদিন মতো সময় লাগার কথা, অথচ এই মন্দিরে এরা যে সপ্তাহখানেকের বেশি কাটিয়েছে তা বোঝার উপায় নেই। আবার সেই চাতালের কাছে এসে দাঁড়ালো ওরা। সেখান থেকেই সারি বাঁধা ঘণ্টার চাতালের একদম শেষের দিকে দেওয়ালের গায়ে কালো কোষ্টি পাথরের উপর লাল রঙের কিছু একটা দিয়ে 3টে সেই অদ্ভুত চিহ্ন আঁকা রয়েছে। এই রইল সেই 3 চিহ্ন। আর এই কারণেই এই মন্দিরের নাম ত্রিলোকেশ্বরের মন্দির, বুঝলি? এমন মন্দির এই গোটা ভারতবর্ষ কি গোটা দুনিয়াতে আর আছে বলে আমার তো মনে হয় না। তুই তো স্পষ্ট বুঝতে পেরেছিলি এই মন্দিরে কিছু আছে। এবার বুঝতে পারলি তো কারা মন্দিরটা পরিষ্কার রাখে? কিন্তু মন্দিরের জানলাগুলো অত উপরে কেন? তাদের উচ্চতা আমাদের মতো নয়। নিশ্চয়ই তাদের উচ্চতা অন্তত 2 কিংবা 3 মানুষ সমান হবে, তাই জানলাগুলো অত উপরে। জানালাটা কিন্তু সিলিং থেকে প্রায় 1 মানুষ সমান নিচেই ছিল, বুঝলি? অর্থাৎ ওরা 3 মানুষ সমান হলে ওদের জন্য ওটা কাজ করবে। কিন্তু ওই লোকটা কে? লোকটা কেন আমাদের বারবার সাহায্য করছিল বলতো? সেটা তো বুঝতে পারছিলাম না। ওরা সেই মন্দির থেকে বেরিয়ে আসার জন্য বাইরের পাথরের দরজাটার কাছাকাছি এসেছে, এমন সময় যে দৃশ্যটা দেখতে পেল তাতে ওদের বুকের রক্ত হিম হয়ে গেল। সেই বড় পাথরের দরজার গা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছে একটা মস্ত বড় সাপ। এমন কালো কুচকুচে রঙের সাপ ওরা এর আগে কখনো দেখেনি। এত বড় যে সাপ হতে পারে সেটা ওদের ধারণা ছিল না। সাপটাকে দেখেই ওরা ভয় পেয়ে গেল। সাপটা কিন্তু ওদের দিকে এগিয়ে এলো না। ওরা মন্দিরের চাতালের কাছেই দাঁড়িয়ে রইল। নিঃশব্দে মানব মন্দিরের চাতাল থেকে নিচের দিকে নামার জন্য পা বাড়িয়েছিল। আর সঙ্গে সঙ্গে সাপটা যেন অদ্ভুত শব্দ করে ছুটে এলো। সঙ্গে সঙ্গে মানব আবার ছিটকে উঠে পড়ল মন্দিরের চাতালের ওপর। কাঁপা কাঁপা গলায় বলল, সাপটা এখানে কোথা থেকে এলো? এতক্ষণ এখানে কিছুই দেখতে পাইনি। তাহলে সাপটা নিশ্চয়ই এটা মন্দির পাহারা দেয়, বুঝলি? ওই পাথরের নিচের গুহার মধ্যে আমরা একটা সাপের খোলস দেখতে পেয়েছিলাম, মনে আছে? হতেও তো পারে মানব ওটা এই সাপেরই খোলস। হ্যাঁ, অনেক সময় ধরে ছিল, তাই রংটা এমন হয়ে গিয়েছিল। খোলসটার রংটা হয়তো কালো ছিল। ওরা আবার সাপটার দিকে তাকালো। তার দুটো চোখ এখান থেকেও যেন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সাপটা এবার মাথা তুলে অদ্ভুতভাবে ফনা তুলল। সাপটাকে দেখে ওদের গোটা শরীর থরথর করে কাঁপতে লাগলো। সাপটার ফনাতেই ওই উঁচু দরজার একটা পাল্লার উপরটা যেন ঠেকে যায়। এটা কোনো সাধারণ সাপ নয় রে মানব। এই এলাকায় যদি এমন একটা সাপ থাকতো তাহলে সে কথা নিশ্চয়ই অনেকেই জানতো। স্থানীয় লোকেরা এদিকে আসে না, সে কথা ঠিক, কিন্তু ওই লোকটা, দেখ 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 ওই লোকটা। মানবের কথায় উৎসব তাকালো সামনের দিকে আর দেখল লোকটা সেই পাথরের দরজার মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে আসছে ওদের দিকে। সাপটার গায়ের উপর একবার হাত রাখলো লোকটা, তারপর একটা অদ্ভুত ভাষায় কি যেন বলল। তারপর তার কথা শুনে মনে হলো লোকটার সঙ্গে সাপটা কথা বলছে। এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে এমন একটা অদ্ভুত মানুষের সঙ্গে এমন বিশালাকার কালো রঙের একটা সাপকে অদ্ভুতভাবে কথা বলতে দেখে অবাক হয়ে গিয়েছিল ওরা।
এই ত্রিলোকেশ্বরের মন্দিরে আসার পর থেকেই অদ্ভুত কিছু ঘটে চলেছে ওদের সঙ্গে। ওরা অবাক হয়ে দেখলো সাপটা একটু পরেই ফনা নামালো, তারপর আস্তে আস্তে মেঝে ঘেঁষে প্রথমে ওদের দিকে এগিয়ে গেল, তারপর এক পাশ ধরে মন্দিরের পেছনের দিকে চলে গেল। লোকটা ওদের দিকে তাকিয়ে হাসল, তারপর একটা হাত ওদের দিকে তুলে অদ্ভুত ভঙ্গি করল, যেন মনে হলো লোকটা ওদের ডাকলো। তারপর সে বাইরের দিকে বেরিয়ে গেল। ওরা আর দেরি করলো না, যত দ্রুত সম্ভব দৌড়ে এগোতে লাগলো দরজার দিকে। পেছনে সাপটাকে আর দেখতে পেল না। মন্দিরের বড় দরজার বাইরে পা রেখেছে, সঙ্গে সঙ্গে মন্দিরের দরজা দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে লাগলো। পেছনের দিকে তাকিয়ে মানব থমকে দাঁড়িয়েছিল। উৎসব বলল, আরে কি করছিস? দাঁড়াস না, সাপটা যদি আবার ফিরে আসে তখন কি হবে? ফিরে আসবে না। যদি আমাদের কিছু করার হতো তাহলে সেটা আগেই করতে পারত। ওই লোকটার কথায় চলে যেত না। উৎসবের মনে হলো মানব ঠিক কথাই বলছে, কিন্তু সেই লোকটা আর নেই। ওরা সেই পথ ধরে প্রায় একদিন হাঁটা পথে আবার ফিরে এলো সেই টিলার কাছে, যেখানে 3টে গোল পাথরের উপর সেই 3টি চিহ্ন আঁকা। টিলার সামনে দাঁড়িয়ে আবার সেই জঙ্গলের দিকে তাকাতে এবার দ্বিতীয়বারের মতো বড় ধাক্কাটা খেলো ওরা। কোথায় সেই গাছে ঢাকা জঙ্গলের মতো জায়গা, যেদিকেই চোখ যায় সেদিকে ধুধু করছে বড় বড় পাথরের জমি। অনেক দূরে সবুজ গাছপালা দেখা যায় বটে, তবে বোঝা যায় সেটা অনেক নিচের দিকে। যতটা দূরে চোখ যায় এই পার্বত্য এলাকা বলে মনে হলো না। সেটাও বোঝা যায় ওটা নিশ্চয়ই সমতল ভূমি। ডান দিকে বাদিকে কোথাও সেই জায়গাটা নেই। যে পথে টিলা পর্যন্ত ওরা এসেছিল সেই পথটা ঢালু হয়ে নেমে গেছে নিচের দিকে। এদিকে গাছ আছে বটে, কিন্তু যেখানে গাছ থাকার কথা ছিল সেখানে মন্দিরটা ছিল। কি হলো? সেই জায়গাটা তো এখানেই ছিল, সেই মন্দিরের গাছপালা সমস্ত কিছু তো এখানেই ছিল। তাহলে এত অল্প সময়ের মধ্যে সব গেল কোথায়? উৎসব কিন্তু অবাক হলো না, উত্তেজিতও হলো না। তারপর বলল, সর্দার বলেছিল ওই মন্দির সহজে খুঁজে পাওয়া যাবে না। ঠাকুর দাদারা মন্দিরে ঢোকেনি, আর এখানকার সমস্ত লোকেরাই ওই মন্দিরের পাহারা নিয়ে অদ্ভুত কথা বলে। আমার মনে হয় কোনো একটা অজানা কারণে আমরা ওই মন্দির দেখতে পেয়েছিলাম, মন্দিরেও ঢুকতে পেরেছিলাম, কিন্তু এখন আর সেটা দেখতে পাচ্ছি না। অর্থাৎ ওই মন্দির আমরা আর কোনোদিনও খুঁজে পাবো না। মানব কথাগুলো অনুভব করলেও মুখে কিছু বলল না, কারণ সে জানে উৎসব মিথ্যে কথা বলেনি। কিন্তু একটা রহস্য ওদের অজানাই থেকে গেল, সেই লোকটা কে ছিল। ওরা ঢালু জমি দিয়ে নেমে গেল নিচের দিকে, আর তার একটু পরেই সেই 3টি টিলার কাছে জায়গাটায় দেখা গেল একজনকে। দাঁড়িয়ে থাকতে থাকতে ওরা তাকিয়ে রইল সামনের দিকে, তারপর আস্তে আস্তে নেমে গেল টিলার উল্টো পথে। ততক্ষণে আবার সেই পাহাড়ের পাথরের জায়গায় একটা একটা করে গাছ দেখা দিতে শুরু করেছে, আর তার মধ্যে একটু একটু করে ফুটে উঠতে শুরু করেছে সেই ত্রিলোকেশ্বরের মন্দির। কয়েকদিন পর ওরা গিয়ে থেমেছিল প্রথম গ্রামে, কিন্তু সেই গ্রামে যে লোকটার সঙ্গে ওদের শেষবার দেখা হয়েছিল তার কথা শুনে ওরা অবাক হলো। ওদের দেখে তো লোকগুলো অবাক হয়ে গেল, বলল, এখনো বেঁচে আছো? আমরা তো ভেবেছিলাম তোমরা মারা গেছো। তোমরা এখান থেকে যাওয়ার প্রায় 2 মাস কেটে গেছে, তোমাদের কোনো খোঁজ নেই। অথচ ফিরতে হলে এই পথেই ফিরতে হবে, তাই আমাদের কেউ না কেউ তোমাদের জন্য অপেক্ষা করছিল। তোমরা বাইরের লোক, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, মন্দির তোমরা দেখতে পাওনি, তাই না? এই মন্দির সবাই দেখতে পায় না, সে বড় এক রহস্যময় মন্দির। মানব কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই উৎসব পেছন থেকে তার কাঁধে চাপ দিল। একবার তাকাতে এই চোখের ইশারায় না করল। সে কথা সবাইকে বলা যাবে না, এখানে একমাত্র সর্দারকে সেই কথা বলা যাবে। ওই ত্রিলোকেশ্বরের মন্দির সহজে কেউ খুঁজে পাবে না, খুঁজে না পাওয়াই ভালো, কারণ ওখানে আজ থেকে হাজার হাজার বছর আগের কোনো এক উপজাতির মানুষ বাস করে, যাদের খালি চোখে দেখা যায় না। আর তাদের পাহারায় রয়েছে একটা কালো রঙের মস্ত বড় সাপ, যার কথা অনেকেই অনেক বছর ধরে শুনেছে, কিন্তু তাকে কেউ কখনো দেখেনি। উৎসবের মনে হয়েছে এই সাপটার সঙ্গে বিষ্ণুর সেই বাসুকী নাগের অনেকটা মিল আছে, কিন্তু সেই লোকটাকে যে বারবার বাঁচিয়েছিল, তাহলে সেও কি? ওরা এই রাতটা ওখানে আশ্রয় নিয়ে পরের দিনই রওনা দিয়েছিল সর্দারের গ্রামের উদ্দেশ্যে। শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে
মানব ও উৎসব সিরিজের গল্প পাহাড় চূড়ায় আতঙ্ক। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।